হাই, আমি সায়ন। হাই, আমি কুশল। আর আজকে ইনজেকশনের এই নতুন পর্বে আমাদের সাথে রয়েছেন একজন বিশ্ববিখ্যাত ডেন্টাল সার্জন ডক্টর কুশল নারায়ণ চক্রবর্তী। ওয়েলকাম স্যার। নমস্কার। নমস্কার নমস্কার। সো ডাক্তারবাবু, আপনাকে যে প্রথম প্রশ্ন, দাঁত কিভাবে মাজবো? কিন্তু দাঁত মাজবেন কেন? দাঁত মাজার এমনি দরকার নেই, ঠিক আছে? মানে আর যদি দাঁত মাজতেই হয় সেরকম যদি মনে পড়ে কখনো দাঁত মাজার, তাহলে একটু ওই মানে গুড়াকু, তুলসী, বিমল এগুলো একটু মিশিয়ে আপনি দাঁত মাজতে পারেন। আচ্ছা ডাক্তারবাবু, যদি দাঁতে পোকা হয় তাহলে কি করব? কীটনাশক ব্যবহার করুন। কীটনাশক? পোকা মারার জন্য। আচ্ছা ডাক্তারবাবু, দাঁতে গর্ত হলে কি করবো? ওই গর্তে মাটি দিয়ে কিছু ফুল গাছ লাগাতে পারেন। ফুল গাছ লাগাতে বলছে? ফুলের গাছ? লাগাতেই পারে। মালটা কি সত্যি ডাক্তার? না, মালটা একদম একদম মালটা পুরো একদম। আচ্ছা, আপনি কি ডাক্তার? না, আমি তো ইউটিউবার। ও ইউটিউবার? ও ওই পডকাস্ট করি। হ্যাঁ, ও ইনজেকশন পডকাস্টে? হ্যাঁ, ইনজেকশন পডকাস্ট। হ্যাঁ, কাদে সব ইনজেকশন পডকাস্টে তোরা কাউকে পেরি রেখে কাকে তুলে নিয়েছিস? হ্যাঁ, একটা ভালো ভালো দাঁতের ডাক্তার দরকার। চল হট। হ্যাঁ, কাউকে সাজেস্ট করো না, কাকে আনা যায়? ইনজেকশন। ফাইনালি আমরা একজন ভালো দাঁতের ডাক্তারবাবুকে পেয়েছি, যিনি একজন প্রস্থোডন্টিস্ট। উনি গুরু নানক ডেন্টাল কলেজের সাথে অ্যাটাচড একজন প্রফেসর। ডক্টর সৌমিত্র ঘোষ আমাদের সাথে রয়েছেন। তো ডাক্তারবাবু, প্রথমেই আপনাকে ওয়েলকাম করছি আমাদের এই ইনজেকশন পডকাস্টে। ডাক্তারবাবু, দাঁতের পোকা ডিম পাড়ে নাকি বাচ্চা দেয়? কোনোটাই শুনিনি, তবে এই পোকা কথাটা কোথা থেকে এসছে সেটা বলা বড় মুশকিল। অ্যাকচুয়ালি লোকে পোকা দেখতে পায় কিনা জানি না, বা কোনো দিন দেখেছে কিনা জানি না। পোকাটা অ্যাকচুয়ালি দেখতে পাওয়া যায় মাইক্রোস্কোপের নিচে। এটা অ্যাকচুয়ালি দাঁতের পোকা বলা হয় বাংলায়, কিন্তু ওটা অ্যাকচুয়ালি একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, যেটাকে আপনি নড়তে চড়তে দেখতে পাবেন যদি ওই ক্যাভিটি থেকে জিনিস তুলে আমরা মাইক্রোস্কোপের তলায় দেখি তবে। তো ব্যাকটেরিয়ার এবার রিপ্রোডাকশন সিস্টেমটা তাহলে জানতে হবে, যে ডিম পাড়ে না বাচ্চা দেয় সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু এরকম তো বহু জায়গায় হয় যে বলে যে দাঁত খুঁচিয়ে পোকা বার করে হাতে করে দেখায়, এরকম বলছিল তুমি? আমাদের কুশল স্যার বেটার বলতে পারবেন। আমাদের কলেজেই, আমাদের আহমেদ ডেন্টাল কলেজের সামনেই, মেন গেটের সামনেই একজন ছেলে আসতো, এসে ওই ছোট সেরকম শিশিতে লাল একটা জলের মতো জিনিস থাকতো, অবশ্যই সেটা অ্যাসিডিক, এবং কিছু এমন কিছু জিনিস থাকতো, হয়তো হাইড্রোজেন পারঅক্সাইড এরকম কিছু থাকতো যেটা দিয়ে স্টেন তোলা যায়। তো সে ওইটা দিয়ে ওই তুলোতে নিয়ে ওর দাঁত ঘষে সাদা করে দিত। আর ও কী করতো, ওই যাদের যাদের ক্যাভিটি থাকতো তাদেরকে বলতো, দেখুন আপনার দাঁত থেকে পোকা বার করব বলে এরকম মুখে একটা কাঠি বা কিছু দিয়ে ঘুরিয়ে একটা সাদা পোকা হাতে বার করতো। তো পোকাটা হাতেই থাকতো, পোকাটা হাতে রেখেই ও খুব খুব মানে খুব মানে কি বলবো, আর এক নিপুণ ইয়েতে দেখুন জ্যান্ত নড়ছে। হ্যাঁ, এটা দেখাতো। এটা ওটা হতো কিন্তু একদম আমাদের ডেন্টাল কলেজের মেইন গেটের ঠিক পাশেই। আমি এইটা যে করছে সে খুব খারাপ করছে, কিন্তু আমি বলবো গুড মার্কেটিং ব্রেন, মানে ঠিক জায়গায় ওয়েল প্লেসড। মানে এটা জেনে রাখা দরকার, মানে দর্শক যারা দেখছেন, যে দাঁতের পোকা জিনিসটা হয় না, ওটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, অন্যান্য বডি ইনফেকশনের মতোই একটা ব্যাপার, যেটা দাঁতের এনামেল এবং টুথ স্ট্রাকচারকে ডিক্যালসিফাইড করে, ক্ষইয়ে দেয়, এবং সেটা পরবর্তীকালে আস্তে আস্তে নার্ভ অবধি গেলে তখন আমরা ব্যথাটা পাই। তো ডাক্তারবাবু, এই ডেন্টিস্ট্রি নিয়ে ডিপ ডাইভ করার আগে আমরা একদম বেসিক থেকে শুরু করি, সেটা হচ্ছে দাঁত কিভাবে আমরা মাজবো। এর জন্য এই দেখুন, আমরা একজনের দাঁত খুলে নিয়ে এসেছি, ব্রহ্মদৈত্যের দাঁত। দেখুন, দাঁত মাজার বিভিন্ন রকম পদ্ধতি বই বা আপনারা ইউটিউব খুললে পাবেন, তবে যেটা আমি দর্শক সাধারণের জন্য বলতে চাইবো, যে কিভাবে দাঁতটা অ্যাকচুয়ালি মাজা উচিত, এটা আমরা মডিফাইড স্টিলম্যান মেথড বলি। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, যে দাঁত মাজা বা বাসন মাজা জিনিসটা কিন্তু এক জিনিস নয়। সুতরাং দাঁত মাজার একটা পদ্ধতি যেটা আপনারা ফলো করতে পারবেন ইজিলি, সেটা আমি বলি। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, টুথব্রাশটা সবসময় মাড়ি এবং দাঁতের জাংশনে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরতে হবে। সবসময় মাড়ি থেকে নিচের দিকে আসতে হবে মাজার সময়। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, দুটো দাঁত আছে এবং তার মাঝখানে যে ফাঁকটা আছে সেটা পরিষ্কার করতে গেলে কখনোই ঘষে এটা পরিষ্কার হবে না। সুতরাং মাড়ি থেকে দাঁতের দিকে সবসময় নামতে হবে ওপরের পাটিতে, এবং নিচের পাটিতে নিচ থেকে ওপরে। একমাত্র যে সারফেসটা আপনি ঘষতে পারেন সেটা হচ্ছে অক্লুজাল বা চিউইং সারফেস, যেটা এখানে আমরা যে সারফেসটা দিয়ে চিউ করি সেটা একমাত্র আপনারা ঘষতে পারেন। আদারওয়াইজ সব সারফেস কিন্তু নিচ থেকে ওপরে এবং পেন গ্রিপে ধরে আপনার
দাঁতের ভেতর দিকেরটাও সেম মেথড, নিচ থেকে ওপর দিকে আসতে হবে, আর ওপরের দাঁত ওপর থেকে নিচের দিকে আসতে হবে। এই ঘষাটা কখনোই ঘষবেন না, এটা খুবই ভুল ধারণা। এবং এই ঘষার মানে প্রবলেম হচ্ছে, এই ঘষাটা ঘষলে আপনারা দেখবেন দাঁত এবং মাড়ির জাংশনে একটা করে ক্যাভিটি তৈরি হয়, দেখে মনে হবে কেউ যেন একটা খুবলে কিছুটা অংশ দাঁতের থেকে বার করে নিয়েছে। এটা কিন্তু দাঁত মেজে নিজে থেকে তৈরি করা ক্যাভিটি। এইটা থেকে আপনি বাঁচতে পারেন যদি সঠিক পদ্ধতিতে ব্রাশ করেন, আদারওয়াইজ কিন্তু আপনি নিজের দাঁতেরই নিজে ক্ষতি করে ফেলবেন, আইদার মাড়িকে ক্ষতিগ্রস্ত করবেন আর নাহলে দাঁত ক্ষইয়ে ফেলবেন। সুতরাং যেটুকু দেখালাম, মাড়ি থেকে দাঁতের দিকে ওপরের পাটি এবং নিচের পাটিও এক, সেই পদ্ধতিতে কিন্তু ব্রাশ করতে হবে। এখানে আমি একটা জিনিস ছোট অ্যাড করে দিতে চাই, সেটা হলো আপনারা নিজেরাই বুঝতে পারেন যে আজকে আপনি সঠিকভাবে দাঁত মেজেছেন কি মাজেননি। এটা খুব সহজ পদ্ধতি। আচ্ছা, প্রথমে দেখুন, সকালবেলা যখন ঘুম থেকে ওঠেন তখন যদি মানে জিভ দিয়ে দাঁতটাকে যদি এরকম করে দেখেন, তা দেখবেন দাঁতের ওপরে একটা লেয়ার পড়ে থাকে। তো ব্রাশ করার পরে অনেক লোকই না সামনের দাঁতে এরকম করে দেখে। তো এই জিনিসটা একদম পেছনের দাঁত থেকে শুরু করুন। ব্রাশ করার আগে দেখবেন এই লেয়ারটা পড়ে আছে। ব্রাশ করার পরে আপনি আবার সেই জিভটা দিয়ে আবার পুরো প্রত্যেকটা দাঁত দেখুন। যদি কোনো দাঁতে ওই লেয়ারটা পড়ে থাকে, তার মানে আপনি সেই দাঁতটা বা সেই অংশটা আপনি মাজেননি। আপনি আবার ওই জায়গাটা ব্রাশ করুন। এতে আপনার ব্রাশিংয়ের যে মানে উপকারিতা, এটা আরও অনেক 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 রকমভাবে বেড়ে যাবে। ঠিক তো? নিশ্চয়ই, এটাকে আমরা প্লাগ বলে থাকি, যেটাকে আপনাকে রিমুভ করতে হবে, নাহলে ওটা আস্তে আস্তে হার্ড ক্যালসিফাইড ডিপোজিটে পরিবর্তিত হবে। তাহলে বুঝতেই পারছেন আজকের পর্বে কিন্তু আমার দুজন গেস্ট, আমি একা হোস্ট, এবং এই দুজন ডাক্তারবাবুকে আপনারা দেখছেন এবং দুজনে কিন্তু একসাথে বহুদিন ধরে প্র্যাকটিস করছেন। যত বছর বিয়েও ডেকে না, যত বছর। কত বছর একসাথে প্র্যাকটিস করছেন আপনারা? আমাদের এটা 26তম বছর, 26 বছর একসঙ্গে প্র্যাকটিস করছি। আচ্ছা, এই দুজন আপনারা যদি দেখাতে চান, জিডি ব্লকে আল্টিমাস ডেন্টাল ক্লিনিকে এই দুজন একসাথে প্র্যাকটিস করে। আপনারা যাবেন, আপনারা দাঁত দেখাতে যাবেন না, মানে গল্প করতে যাবেন তো। আচ্ছা, এই দাঁত দিয়ে নখ কাটা, এটা একটা বদ অভ্যাস। এতে কিসের বেশি ক্ষতি হয়, নখের নাকি দাঁতের? কোনোটারই না, এতে আপনার শরীরের বেশি ক্ষতি হয়। আপনি যদি মনে রাখেন যে আমাদের নখের মধ্যে কিন্তু প্রচুর ময়লা থাকে। ময়লা থাকা মানে হচ্ছে আমার ব্যাকটেরিয়া ভাইরাসের আড়ত। এটা যদি আমি দাঁত দিয়ে কাটি, ফার্স্ট জিনিস হচ্ছে সেই নোংরাটা আমার মুখের মধ্যে দিয়ে পেটের মধ্যে যাচ্ছে, যেটা থেকে যে কোনো সময় যে কোনো রকম ইনফেকশন হতে পারে। কারণ আপনি সারাদিন কোথায় কোথায় হাত দিচ্ছেন আপনি জানেন না, কোথা থেকে কি ব্যাকটেরিয়া ক্যাচ করছেন, কি ভাইরাস ওর মধ্যে ঢুকছে, কিছুই জানেন না। এটা যখনই আপনি মুখে দিচ্ছেন, ওটা আপনার স্যালাইভায় গিয়ে আলটিমেটলি সিস্টেমের মধ্যে চলে যাচ্ছে। এটা দাঁতের ক্ষতি অবশ্যই করে, কারণ একটা হার্ড একটা স্ট্রাকচার আপনি দাঁত দিয়ে কাটছেন, অহেতুক কাটছেন, দরকার তো নেই। প্লাস আপনি নখের সঙ্গে নখটাকেও কাটছেন, যেটার সঙ্গে আপনি হয়তো নেল বেডেরও ক্ষতি করছেন। তবে মেন ক্ষতি করছেন কিন্তু আপনার নিজের পেটের এবং শরীরের। সুতরাং এটা খুবই ব্যাড হ্যাবিট, এটা জারি থাকবে, অবশ্যই অ্যাভয়েড করুন। সবচেয়ে কমনলি যে লোক আসে আমাদের কাছে, সেটা হচ্ছে দাঁতের ব্যথা নিয়ে। দাঁতের ব্যথা, কোন কোন রোগ থেকে দাঁতের ব্যথা হতে পারে? দেখুন, আমাদের কাছে পেশেন্ট পেন ছাড়া জেনারেলি আসেন না। আমাদের 80 to 90% পেশেন্ট কিন্তু ব্যথা পেলে তবে আমাদের কাছে আসেন। তা না হলে আমাদের নিজেদের সবারই যে কোনো অঙ্গে ব্যথা না হওয়া অবধি আমরা ডাক্তারের কাছে যাই না। দাঁতেরটাও ঠিক সেরকমই। যখন তারা এসে পৌঁছয়, তাদের মধ্যে মেন দেখা যায় যে ক্যাভিটিটা আমাদের এনামেল ডেন্টিন পেরিয়ে পাল্প, মানে যেখানে নার্ভ থাকে আমাদের দাঁতের ভেতরে তৃতীয় অংশ, ওপরটা এনামেল, দ্বিতীয়টা ডেন্টিন এবং তৃতীয়টা হচ্ছে আমাদের নার্ভ ফাইবার্স থাকে। ক্যাভিটি যখন ছোট থাকে আপনি ইনিশিয়ালি কিছু বুঝতে পারবেন না, অল্প খাবার আটকাবে। দ্বিতীয় পর্যায়ে গেলে একটু সেন্সিটিভিটি তৈরি হবে, পেশেন্ট তাও মনে করে এই সেন্সিটিভিটি আছে, ঠিক আছে চলে যাচ্ছে, আবার কেন ডাক্তারের কাছে যাব। তার পরবর্তী পর্যায়ে এটা এসে কিছুদিন পেরোনোর পরে, কিছু মাস পেরোনোর পরে ওটা গিয়ে ব্যথায় পরিণত হয়। ব্যথাটা কখন হয়? যখন না আমার নার্ভ অবধি চলে গেছে। পেশেন্ট জেনারেলি তখনই আমাদের কাছে আসে। ইনিশিয়াল পর্যায়ে এলে আমরা ওটা কিন্তু খুব অল্প চিকিৎসার মাধ্যমে সারিয়ে ফেলতে পারি। যেই নার্ভ অবধি চলে গেল আমাদের চিকিৎসা কিন্তু একটা টার্সিয়ারি দিকে চলে গেল, তখন আর প্রাইমারি চিকিৎসার দিকে থাকলো না। এটা প্রথম কারণ, ক্যাভিটি, সেখান থেকে ব্যথা। দ্বিতীয় ব্যথার কারণ অবশ্যই আমাদের মাড়ি সংক্রান্ত, এবং আমরা যেটাকে পেরিওডন্সিয়াম বলি, সেটা আমাদের দাঁতগুলো হাড়ের মধ্যে তো একটি লিগামেন্ট এবং কিছু টিস্যু দিয়ে আমাদের বোনের সঙ্গে ফিক্স করা আছে, এবং এই যে জায়গাটা যেখানে ফিক্সেশন হয়ে আছে তারও ইনফেকশন হয়। এবার এই মাড়ির ইনফেকশন হলে প্রথমে কিন্তু আমাদের কাছে পেশেন্ট আসে, যে আমার কিছু সংখ্যক পেশেন্ট আসে যারা ব্রাশ করতে গেলে আমার ব্লিডিং হচ্ছে। সেটা হচ্ছে প্রথম ইন্ডিকেশন যে আমার মাড়িটা নষ্ট হচ্ছে, জিনজাইভা হোক বা পেরিওডন্সিয়াম নষ্ট হচ্ছে, আমার তখনই কেয়ার নেওয়াটা উচিত। এটা আস্তে আস্তে ফেলে রাখলে আপনার আস্তে আস্তে ওটা ব্যথা এবং দাঁত নড়ার পর্যায়ে গিয়ে পৌঁছবে।
পেশেন্ট যখন এই দাঁত নড়া নিয়ে আসে তখন আপনি আবার স্বাভাবিক আপনি বুঝতে পারছেন যে অলরেডি আবার অ্যাডভান্সড হয়ে গেছে। এই দুটো মেন ব্যথা নিয়ে আসে। আর দ্বিতীয় বা তৃতীয় কারণ হতে পারে যে আমার আক্কেল দাঁতের ব্যথা। তো ডাক্তার ওই আক্কেল দাঁত কেন বলে, আর আক্কেল দাঁতের সাথে কি সত্যি বুদ্ধি বা আক্কেলের সম্পর্ক রয়েছে? দেখুন, আমার যদ্দূর মনে হয় আক্কেল দাঁতের প্রবলেমগুলো আমরা পাই 18 বছর থেকে অনওয়ার্ডস, আর কেউ 24 বছর 25 বছর অবধি। মানে যখন আমাদের বাংলা কথায় বলে না যে 18 বছর না হলে বোধহয় আক্কেল হয় না, সেই কারণে বোধহয় ওটা রিলেট করে ওটাকে আক্কেল দাঁত নাম দেওয়া হয়েছে। আমার ওই বয়সেই হয়েছিল যখন ওনার সাথে আমার প্রথম আলাপ, এবং এই আক্কেল দাঁতের জন্যই কিন্তু আমাদের আলাপ। যার ব্যথা হয়েছে তার আক্কেল আছে, আর যার ব্যথা নেই তার আক্কেল নেই, এরকমটা অবশ্য নয়। আক্কেল দাঁতটা কি এবং আক্কেল দাঁতের নিরাময়, এটা যদি একটু সহজে বুঝিয়ে বলেন। আক্কেল দাঁত বলতে আমাদের মুখে জেনারেলি আমরা বলি 32টা দাঁত, মানে চড় মেরে তোর 32 দাঁত ফেলে দেবো। ডায়ালগ তো মানে কম বা বেশি হয় না, 32ই হয়। 32টা এসছে কারণ আমাদের জেনারেলি ওপরে 16 এবং নিচে 16টা দাঁত থাকার কথা। তার মধ্যে শেষ 4টে দাঁত হচ্ছে আমাদের থার্ড মোলার। এখানে ওপরের মাড়িতে ডান দিকে বাঁ দিকে পেছনে, আর নিচের মাড়িতেও ডান দিকে বাঁ দিকে পেছনে। এই আক্কেল দাঁত সবার থাকবে এরকম নাও হতে পারে, আবার অনেকের 4টের জায়গায় 2টো থাকলেও 2টো নাও থাকতে পারে। এটা যদ্দূর বলতে পারেন যে আস্তে আস্তে এটা ভেস্টিজিয়াল অর্গানে পৌঁছে গেছে। আমাদের 14টা 28টা দাঁত থাকলে আমাদের পক্ষে যথেষ্ট, 8 নম্বর দাঁতটা না থাকলেও চলবে। ওটা যে চিউইংয়ে প্রচুর হেল্প করে এরকমও নয়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা গেছে টেঁড়া ব্যাঁকা বেরিয়ে তার পেশেন্টের অসুবিধে করে ব্যথা হয়ে ওটাকে সার্জিক্যালি রিমুভ করে তবে নিস্তার পাওয়া যায়। তো আক্কেল দাঁত সবার থাকবে না, 28টা দাঁত থাকাটাই এখন স্বাভাবিক। কারোর থাকতে পারে, কারোর নাও থাকতে পারে, কারোর 2টো থাকতে পারে, কারোর 4টে থাকতে পারে, এটার কোনো কিন্তু হিসেব নেই। আস্তে আস্তে ওটা মোটামুটি একটা ভেস্টিজিয়াল অর্গানে পরিণত হয়েছে। আমেরিকায় এখন দেখা যাচ্ছে যে এই আক্কেল দাঁতের কোনো প্রবলেম নিয়ে গেলেই বা প্রবলেম ছাড়াও প্রথমেই ডেন্টাল সার্জন বলছে যে আপনার আক্কেল দাঁত আসছে, একটা সিটিংয়ে মানে আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া 4টে আক্কেল দাঁত বের করে দেওয়া হচ্ছে। আবার অনেক জায়গায় আক্কেল দাঁতের ট্রিটমেন্ট কীরকম করা হচ্ছে, দেখছে যে আক্কেল দাঁত আসতে পারে, তার জন্য আক্কেল দাঁতের সামনের যে দাঁতটা আছে সেটা কেউ কেউ তুলে দেয়, মানে যাতে এই আক্কেল দাঁতটা এখানে চলে আসতে পারে। আবার কেউ কেউ চিন্তা করছে আক্কেল দাঁতের যে বার্ড, ডেন্টাল বার্ড যেখান থেকে দাঁত তৈরি হয়, সেই ডেন্টাল বার্ডটাকেই নষ্ট করে দেবো যাতে আর ওই আক্কেল দাঁত না বেরোয়। মানে বিভিন্ন রকমভাবে আক্কেল দাঁতের ওপরে মানে চলছে আর কি, এক্সপেরিমেন্ট চলছে এটা যাতে না হয়। তবে আক্কেল দাঁতের একটা বিশাল বড় বদ দোষ আছে, সেটা হচ্ছে নিজে তো ব্যথা দেয়ই, আর ঠিক তার সামনে যে দাঁতটা থাকে সেই দাঁতটাকে অনেক ক্ষেত্রেই নষ্ট করার জন্য এই লোকটি হচ্ছে দায়ী। মানে অনেক সময় যদি কোনো কেউ দেখে থাকেন যে আক্কেল দাঁতের ঠিক পাশের যে দাঁতটা, লাস্ট যে দাঁতটা আছে আমাদের সেকেন্ড মোলার, তার পরেই থাকে হচ্ছে আক্কেল দাঁত, এবং সেই যদি টেরা বেঁকা হয় তাহলে এই দুটো দাঁতের মধ্যেখানে একটা গ্যাপ তৈরি হয়, যে গ্যাপের মধ্যে খাবার থাকে। এই খাবারটা পরিষ্কার করা খুব কঠিন, আর এই খাবার জমে 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 একটা ইনফেকশন তৈরি হয়। দেখা যায় আক্কেল দাঁতটার কোনো কিছু হয়নি, ওই সেকেন্ড মোলারের পিছন দিকে এত বড় একটা ক্যাভিটি হয়েছে, বেচারা লোকটা বুঝতেই পারেনি এত বড় ক্যাভিটি হয়েছে, যন্ত্রণা হয়েছে। তখন হয়তো দেখা যাবে এমন একটা অবস্থা তার দাঁতটা হয়তো তুলে ফেলতে হচ্ছে, অথবা তাকে আরসিপি করতে হচ্ছে। আর চতুর্থ কারণ আসে আমাদের এই কবজাটার জন্য, এটাকে আমরা টিএমজে বলি। টিএমজেটা মানুষ নষ্ট করে ফেলে অনেকগুলো কারণে। একটা হচ্ছে ইউনিল্যাটারাল চিউইং হ্যাবিট, এটা হচ্ছে তার মোক্ষম একটা কারণ। সেটা আবার কেন হয় না, আপনার ধরুন একদিকের দাঁতে ব্যথা হয়েছে বা ক্যাভিটি হয়েছে, প্রথমে অ্যাকিউট পেন হয়, অ্যাকিউট পেন হতে হতে আপনি ইগনোর করলেন, ব্যথার ওষুধ খেলেন, দোকানে গেলেন, 2-4টে ব্যথার ওষুধ খেয়ে ওটাকে সাপ্রেস করে ফেললেন, ওটা ক্রনিক স্টেজে চলে গেল। ক্রনিক স্টেজে হয়ে গেলে আপনার রোজ কিন্তু আর ব্যথা করবে না, আপনার ব্যথাটা মাঝে মধ্যে আসবে, যেটা আপনি ব্যথার ওষুধ খেয়ে কমাবেন, আর বাকি সময় চাইবেন ওই দিকটা অ্যাভয়েড করে আমি উল্টো দিক দিয়ে চিবিয়ে খাই, আমি তো দিব্যি আছি, তাহলে আর ডাক্তারের কাছে যেতে হবে না। এই করে করে কি হয়, আমাদের এই যে টিএমজে, এটা যে জয়েন্টটা সেটা আপ ডাউন করে একটা সকেটের মধ্যে একটা বলের মতো সিস্টেম। এবার একদিক দিয়ে চিবোনো মানে আপনার ব্যালেন্সটা নষ্ট হলো। মানে আপনি এটা দিয়ে যদি একটু দেখিয়ে দেন, এইখানে টিএম যেটা নেই, এইখানে আচ্ছা। টিএম যেটা নেই, এইখানে যে জয়েন্টটা থাকে সেই জয়েন্টটা হচ্ছে একটা সকেট আছে, তার মধ্যে একটা বল আছে, এইটা ঘোরাফেরা করে বলে আমাদের এই জয়েন্টটা নড়ে। এবার আপনি একদিক দিয়ে চিবিয়ে খাওয়া মানে স্বভাবতই একদিকে জোর বেশি পড়ছে আর একদিকে সাপোর্ট পড়ছে না, সুতরাং একদিকের হাড় ক্ষইবে আর একদিকের হাড় ক্ষইবে না। ঠিক বাতের ব্যথার যেরকম জিনিসগুলো হয় ঠিক সেই ফিচার্সগুলো। তো এইবার এই একদিক থেকে চিবিয়ে খাওয়ার জন্য পেশেন্ট আমাদের কাছে আসে যে কানে ব্যথা হচ্ছে, কিন্তু আমরা কানের ডাক্তারের কাছে যাওয়ার পর উনি বলেছেন ডেন্টাল সার্জন দেখাতে। তো
কারণ মেনলি এই 4টে কারণেই ম্যাক্সিমাম লোক আমাদের কাছে আসে। হ্যাঁ, এখানে আর একটা জিনিস যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা টিএমজে প্রবলেম। এখানে একটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে, ধরুন আপনি অনেক পিছনের দাঁত বা অনেক দাঁত আপনি তুলে ফেলেছেন, কিন্তু আপনার মনে হচ্ছে না যে আপনি দাঁতটা বাঁধাবেন, এই ভুল করবেন না। কেননা এই যে দেখছেন, এই যে ব্যালেন্সের যদি কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু এই যে দুটো কানের কাছে হাত দিয়ে যদি হাঁ করেন, তাহলে দেখবেন একটা হাড় নড়ছে। ডাক্তারবাবু যে জয়েন্টের কথা বললেন, এটা সেই জয়েন্ট। আর একটা জিনিস, এই জয়েন্টের যদি খুব প্রবলেম হয় বা যদি কোনো রোগ হয়, সেটাকে কিন্তু সারানো খুব মুশকিল, ইনফ্যাক্ট সারানো যায় না, সেটাকে ধামাচাপা দিয়েই রাখা যায়। সুতরাং এই রোগটাকে কিছুতেই বাড়াবেন না। আর কি মানে রোগ হলে এই টিএমজে প্রবলেমের আরও বেশি ব্যথা হতে পারে? টিএমজে প্রবলেমের ব্যথা বলতে একটা আর্থাইটিক পেন তো এটার মধ্যে আছেই ইনক্লুডেড, যে কোনো বডি জয়েন্টসে হতে পারে, ইউনিল্যাটারাল চিউইংয়ের জন্য হতে পারে, বা আপনি ধরুন আমরা তো মাছ মাংস সবই খাই, অনেকে দেখবেন হাড়গোড় চিবিয়ে ফেলছে। এই দেখুন আমাদের ডেন্টিশনটা হাড়গোড় চিবোনোর মতো ভাবে তৈরি নয়, কিন্তু এবার খুব একটা শক্ত খাবার আপনি চিবিয়ে ফেললেন, যে কারণে দেখলেন একটা জায়গার জয়েন্টটা হঠাৎ করে ট্রমাটাইজড হয়ে গেল। এই ট্রমাটাইজড হয়ে গেলে কিন্তু একটা ইনিশিয়েশন শুরু হলো ওই টিএমজে প্রবলেম নিয়ে। অথবা অনেক সময় দেখবেন একটা কাঁকড় পড়ে গেলে আপনার দাঁতটা সেন্সিটিভ হলো, তার সঙ্গে জয়েন্টটার প্রবলেম হলো। সুতরাং জিনিস আমাকে ভাবতে হবে, খাওয়া দাওয়াটা যদি শক্ত খাবার আমি খাই, আমাকে সাবধান হতে হবে। আমাকে জিজ্ঞেস করলে বলবো মাংসের হাড়, মাছের কাঁটাটা না চিবোনোই ভালো, আপনার দাঁত ভালো থাকবে। কিন্তু মাজনের বিজ্ঞাপনে দেখায় যে ওই আখরোট চিবাচ্ছে, লোহা কামড়াচ্ছে, আখ এ করছে। আখরোট চিবালে বরঞ্চ ডেন্টাল সার্জনের সুবিধা আছে। সত্যি আমরা চাই না যে লোকে নিজের সেলফ ট্রমাটাইজড হয়ে আমাদের কাছে আসুক। সুতরাং আপনারা অ্যাডভার্টাইজমেন্টে যাই দেখুন না কেন, ওটাতে যদি না করেন, খুব শক্ত খাবারটা বা হাড় গোড় আখরোট দাঁত দিয়ে ভাঙা, আগে কেমন অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখতাম যে বোতলের ছিপি খুলে ফেলছে দাঁত দিয়ে। আমাদের কাছে অনেক পেশেন্ট আছে ওই ছিপির ওই অ্যাড দেখে ছিপি খুলতে গিয়ে দাঁতের অংশ ভেঙে ফেলে। বোতলের ছিপি দাঁত দিয়ে খুলতে ওটা তো পারে, একটা একটা হিরো টাইপ ছিল তো। সুতরাং ওই পেশেন্ট আমরা অনেক পাই যে ছিপি খুলতে গিয়ে, আগে যেমন আমাদের এখন কোল্ড ড্রিঙ্কসের বোতলে যেমন এটা থাকে না, একটা বটল ওপেনার থাকে, লোকে বটলটা ওপেন না করে দাঁত দিয়ে খুলে দেয়, যে একটু হিরো সে একটু করে থাকে। এরম পেশেন্ট আমরা বছরে প্রচুর পাই, যেটা এটা করতে গিয়ে এনামেল ক্র্যাক করে গেছে। এনামেল ক্র্যাক করে হয় সেন্সিটিভিটি, নয় এনামেলের সঙ্গে ডেন্টিন সমেত ক্র্যাক করে গিয়ে দাঁতটা এমন ফ্র্যাকচার হয়েছে যে পালপাল ইনভলভমেন্ট হয়ে গেছে। আইদার আরসিটি ক্রাউনে যেতে হবে, আর না হলে তুলে ফেলার দিকে যেতে হবে, এমন ব্রেকেজ হয়েছে দাঁতটার। তো সুতরাং এগুলোকে অ্যাভয়েড করা ভালো, হিরোগিরি অন্যভাবে করলে বরং বেটার। আচ্ছা, আপনাকে হাতির দাঁত তোলার জন্য কখনো ডেকেছে? বা হাতির দাঁতের সমস্যা হলে কোন ডেন্টিস্ট দেখে? এত বড় বড় দাঁত ভেটেনারি সার্জন আছে, কিন্তু যারা হাতির দাঁত বাঘের দাঁত সব দেখে, কিন্তু ভেটেনারি সার্জনদের ওই একটা স্ট্রিম আছে, তারা কিন্তু এইসব ট্রিটমেন্ট করে। আমাকে মানে হাতি বা বাঘ এখন অবধি দেখার সৌভাগ্য হয়নি। আচ্ছা, আমরা একটা ইম্পর্টেন্ট ডিসকাশন যেটা করছিলাম, এটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক, যেটা নিয়ে আরেকটু আলোচনা করা উচিত বলে আমি মনে করি। সেটা হচ্ছে হলো এই যে টিএমজে, বারবার করে আসছি আমরা টিএমজে। লোক কখন আমাদের কাছে আসে, টিএমজে ফুল ফর্মটা একটু সবাইকে বলে দাও। টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। এটা সহজে, মানে এটা কি, এই যে কবজাটা, এইখানে যে কবজাটা, যে আমাদের যে নিচের চোয়ালটা ঠিক এরকম, এই গলা থেকেই মাথা অবধি এই একটাই মাত্র হাড় যেটা নড়তে পারে, বাকি কোনো হাড় নড়তে পারে না। তো তার যে এই যে দুটো অংশ দেখছেন, এই অংশ দুটো যে যেক্ষুনি যে ডাক্তারবাবু বললেন যে সকেটের মধ্যে থাকে, যখন আমরা হাঁ করি তখন সেটা বেরিয়ে আসে, আর যখন মুখ বন্ধ করি তখন সেটা ভিতরে ঢুকে যায়। তো এক্ষেত্রে আর একটা জিনিস হয়, প্রথমে পেশেন্ট দেখে যে কানে ব্যথা, তো কানের ডাক্তারের কাছে যায়, কানের ডাক্তার বলে যে কিচ্ছু নেই, কোনো ইনফেকশন নেই, চলে যান। অনেক সময় পেশেন্ট দেখে যে একটা এরকম ঝিঝি করে আওয়াজ হচ্ছে, হ্যাঁ টিনিটাস, দেখছি একটা সব সময় কানে আওয়াজ হচ্ছে, এটাও কিন্তু ওই টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের কোনো অসুখ থেকে হতে পারে। গলায়, কাঁধে, ঘাড়ে ব্যথা, সেটাও কিন্তু মারাত্মকভাবে এই যে জয়েন্ট তার প্রবলেম থেকে হতে পারে। তো এখানে আমি আবার আসছি ডাক্তারবাবুর কাছে, কেননা ডাক্তারবাবুর সাবজেক্ট এটা। তো একটা লোক, তার প্রত্যেকটা দাঁতই আছে, সে অনেক ছোট বয়স থেকে সে সুপুরি পান এরকম চিবিয়েছে, দিয়ে তার সব দাঁত ঘষে গেছে, এবং সেই পেশেন্টটা এসছে প্রচণ্ড, সে কোনো কিছু চেবাতে পারছে না, অল্প কিছু চেবাতে গেলেই তার মানে মাসল ক্র্যাম্প হয়ে যাচ্ছে, মাসল চেপে ধরছে, কানের পাশে ব্যথা হচ্ছে, তখন সে কী করবে? এটাও একটা, আমাদের ভারতবর্ষে এরকম কেস প্রচুর পাওয়া যায়। জেনারেলি দেখবেন সুপুরি খাওয়া বা গুটখা মশলা খাওয়া, এটার মশলার আলাদা এফেক্টটা তো আপনারা ওরাল প্যাথোলজি নিয়ে একটা করেছেন খুব সম্ভবত, যে মুখের ঘা নিয়ে, আমি আর সেদিকে যাচ্ছি না।
এতে আমাদের আর একটা সাধারণ প্রবলেম হচ্ছে দাঁতের ওপরের এনামেলটা আস্তে আস্তে ঘষে যেতে থাকে। ঘষে গেলে আপনি দেখবেন যে আমরা হাঁ করলে দাঁতের একটা কার্ভেচার আছে, অক্লুজাল সার্ফেসটায় কাস্প আছে, গ্রুভস আছে, যেখানে আমাদের খাবারটা চিবোনোর জন্য সাহায্য করে। এই যে একটা উঁচু নিচু অংশ, আমাদের দাঁতের মাথাটা ফ্ল্যাট নয়, উঁচু নিচু অংশ আছে, উঁচুগুলো কাস্প আর তার মাঝে যে ভ্যালির মতো জিনিসটা নেমে যাচ্ছে সেটা গিয়ে গ্রুভে যাচ্ছে। তো এটা কেন এরকম থাকে না, যাতে আমরা ফুডটাকে হোল্ড করতে পারি। যদি সিধে হয়ে যায় তখন আমাদের আর এই চিউইং ফোর্সটা সমান 100% এখন যেরকম আছে পরবর্তীকালে থাকবে না। তো এই মানুষ কি হয়, পান মশলা অনেক কিছু শক্ত জিনিসপত্র খেয়ে আমাদের কাছে আসে, মাথাগুলো ঘষে গেছে। মাথাগুলো ঘষে গেলে একটা জিনিস হচ্ছে, আপনারা একটা জিনিস দেখবেন, দাঁত যখন বন্ধ হয় ইন্টারডিজেশন একটা জায়গাতেই কিন্তু বন্ধ হয়। সবার দাঁত যখন আছে তারা একটি জায়গাতেই বন্ধ করতে পারে। এই একটি জায়গাতে বন্ধ করার কারণ হচ্ছে আমার এই টিএমজের যে জয়েন্টটা ডাক্তারবাবু এতক্ষণ বলছিলেন যেটা সকেটটা মুভ করে, সেটা তাহলে একটা স্টেবল জায়গায় থাকে। এইবার আপনার যেই ঘষে গেল, এবার আপনি মনে করুন এই গ্রুভসগুলো চলে গেল, সব কটা দাঁত ঘষে গেছে, তাহলে এবার বলুন আপনি যখন বন্ধ করবেন তখন একটা জায়গায় লক তো করতে পারবেন না, আগে পিছে এটা হতে থাকবে। এইটা যেই হতে থাকলো তখনই আপনার এই জয়েন্টের স্টেবিলিটিটা চলে গেল। আর একটা জিনিস চলে গেল, সেটা হচ্ছে আপনার মুখের একটা হাইট আছে, আমরা ভার্টিক্যাল হাইট বলি। কাস্প আর গ্রুভগুলো ঠিকঠাক থাকলে এই ভার্টিক্যাল হাইটটা মেনটেন্ড হয়। যেই ঘষে গেল পুরো জিনিসটা কোল্যাপস করে গেল, মানে আপনার ভার্টিক্যাল হাইটটা কমে গেল, আপনাকে অনেক বেশি বয়স্ক দেখতে লাগবে। আর তার সঙ্গে টিএমজের ওপর যে জায়গায় গিয়ে বন্ধ হতো টিএমজেটা, সেটা এগিয়ে বা পিছিয়ে গেল, আপনার দাঁতটা আর ঠিক জায়গায় বন্ধ হয় না। এই কারণেও টিএমজে প্রবলেম হয়, আর তার সঙ্গে দাঁতের সমস্যার সঙ্গে এই মাসেল স্প্যাজমসগুলো শুরু হয়। এর ট্রিটমেন্ট কিন্তু আবার একটা বেশ লং টার্ম ট্রিটমেন্ট। আপনাকে এই যে আগের যে জায়গাটায় উনি বন্ধ করতেন, আপনাকে সেই জায়গাটায় ফিরিয়ে আনতে হবে ওই বাইটটা। এই বাইটটা ফেরাতে পারলেই তখন কিন্তু এই মাসেল স্প্যাজম টিএমজে দুটোকে ঠিক করা যাবে। এটা আমরা বলি ফুল মাউথ রিহ্যাবিলিটেশন। এটা প্রস্থেটিক্সের আমার সাবজেক্টেরই একটা কাজ, এবং এটা সব দাঁত নিয়ে তখন কিন্তু ট্রিটমেন্ট করতে হয়। একটা দুটো দাঁতে ট্রিটমেন্ট করলে কিন্তু এটা ঠিক করা যাবে না। আচ্ছা, আপনার কি মনে হয় মার্লিন ব্র্যান্ডের টিএমজে প্রবলেম আছে? এটার একটা কারণ আছে। এখানে আমরা অক্লুশন যেটা বলে সেটা কিন্তু মেনলি 3 রকম পাই। এটা ক্লাস 1, আমাদের ওপরের মাড়ির মানে সামনের দাঁত সামনে থাকবে, নিচের দাঁত ভেতরে থাকে। এটা হচ্ছে নর্মাল রিলেশন, ম্যাক্সিলারি দাঁত বাইরে, ম্যান্ডিবুলার দাঁত ভেতরে। কারোরটা খুব এগিয়ে গেলে এটা আমরা ক্লাস 2 বলি, মানে ম্যাক্সিলাটা এগিয়ে গেল, তাদের দেখবেন এইখানের মুখটা অনেকটা উঁচু আর এই চোয়ালটা ভেতর দিকে। আর একটা উল্টো হচ্ছে ক্লাস 3, যাদের এই চোয়ালটা বাইরের দিকে, মানে আপনি এটা দেখবেন স্ট্রেট হয়ে যাচ্ছে ফেসিয়াল প্রোফাইলটা, সেটা হচ্ছে ক্লাস 3। আপনি যেটা এক্ষুনি দেখাচ্ছিলেন ওটা ক্লাস 3 প্রোফাইল। ওটার ম্যান্ডিবেলটা বড় বা ম্যান্ডিবেলটা ম্যাক্সিলার সামনে সমান চলে এসছে বা এগিয়ে গেছে, তখন ওই প্রোফাইলটা আসছে। মানে যদি আমি এইটা দিয়ে দেখাই, তাহলে এই যে যেটা হচ্ছে, এই ওপরের দাঁত আর নিচের দাঁতের এই যে গ্যাপটা, এটা একটা 2 মিলিমিটার, এই আমরা ওভারবাইট বলি এই সামনের, এটা যদি নর্মাল। এবার এই ওপরের চোয়ালটা যদি এগিয়ে আসে, তাহলে ডাক্তারবাবু যেটা বললেন সেটা হচ্ছে ক্লাস 2। আর উল্টো যদি এই নিচের চোয়ালটা যদি এগিয়ে আসে তাহলে ক্লাস 3। আচ্ছা ডাক্তারবাবু, চুইংগাম খেলে কি দাঁতে লাইট জ্বলে? বিজ্ঞাপনে দেখায়। আমি প্রচুর চুইংগাম খেয়েছি, এখনো জ্বলেনি আমার নিজের দাঁতেই। এর কি হোয়াইটনিং এর প্রতি কোনো উপকারিতা আছে সায়েন্টিফিক না, ভাবে? এইগুলো মোটামুটি একটা গিমিক, এটার পেছনে যাওয়ার কোনো মানে হয় না। আপনাকে যদি দাঁত সাদা করতে হয়, স্পেশালি আমরা যেটা করি হচ্ছে, লোকে আমাদের কাছে আসে মেনলি সামনের দাঁতে স্টেন জমে গেছে, দেখতে খারাপ লাগছে, এবং স্মোকারদের ক্ষেত্রে তো রেগুলারলি পড়েই এটা। তো আমরা এটার জন্য স্কেলিং বা স্কেলিং উইথ পলিশিং করে থাকি। এইটাই হচ্ছে দাঁত পরিষ্কার করার একটা পদ্ধতি। আর দ্বিতীয় পদ্ধতি, অনেকে চায় আমার দাঁতে ইয়েলোই স্টেন থাকছে পরিষ্কার করার পরেও, স্কেলিং এবং পলিশিং করার পরে সেটা আমি একটু সাদা করাতে চাই, তাহলে সেটার জন্য আছে আমাদের হোয়াইটনিং। এই দুরকমভাবেই দাঁত পরিষ্কার করা যায়। স্কেলিং এবং পলিশিংটা একটা রেগুলার করা উচিত, 2 বছরে একবার অন্তত পেশেন্টে যদি করে, তাহলে তার দাঁতও ভালো থাকবে, দাঁত পরিষ্কারও থাকবে, এটা মেনটেন করতে পারলে ভালো। হোয়াইটনিংটা রেগুলার করার কোনো জিনিস নয়, সেটা স্পেসিফিক্যালি কোনো দরকার পড়লে আমরা করে থাকি, বা যারা সোশ্যাল মিডিয়ায় অনেক রকম ক্যামেরার সামনে সবসময় আসছে তাদের দরকার হলে করে থাকি। এটা রেগুলার বেসিসে না করাটাই ভালো। আচ্ছা, এবার দাঁতের পোকা অর্থাৎ ক্যাভিটি নিয়ে আমাদের শুরুতে কথা হচ্ছিল, ক্যাভিটি নিয়ে আরেকটু যদি ডিটেলে জানি। ক্যাভিটি নিয়ে বলতে গেলে দেখুন, প্রথমে ক্যাভিটি হলে পেশেন্ট বুঝতে পারে যে আমার খাবার আটকাচ্ছে বা কিছু একটা প্রবলেম ওই দাঁতটায় হয়েছে, যেটা নর্মালের থেকে একটু হলেও অল্টার্ড। এই সময় যদি আমাদের ডাক্তারের কাছে ওটা ভিজিট হয়, তাহলে ওটাকে ওই জায়গাতেই আমরা সিল করে দিতে পারি, মানে আমরা ওটাকে ফিলিং করি বা রেস্টোরেশন করি। করে দিলে আপনার যতক্ষণ এনামেল, আমাদের দাঁতের 3টে লেয়ার, এই যে দাঁতগুলো দেখছেন এটা জেনারেলি 3টে লেয়ার। আমাদের ওপরের দাঁতের যেটা সাদা লেয়ারটা থাকে সেটা হচ্ছে এনামেল,
আমাদের সাদা লেয়ারটা চলে গেলে এটা যে 2 মিলিমিটার বা এরকম মানে ডেপথের থাকে, তারপরে হচ্ছে ডেন্টিন, তারপরে হচ্ছে পাল্প মানে নার্ভ ফাইবারস। যতক্ষণ আপনার ক্যাভিটি এই এনামেলে আছে ততক্ষণ আপনি খুব একটা কিছু ফিল করতে পারবেন না, খুব সামান্য সেন্সিটিভিটি বা খাবার আটকানো। যেই ওটা ডেন্টিনে চলে যাবে আপনাকেও ইন্ডিকেশন দিতে শুরু করবে যে আমার এই দাঁতটা খারাপ হচ্ছে, তার মানে কি সেন্সিটিভিটি আসতে শুরু করবে। এইবার আপনি যদি তাতেও কেয়ার না নেন তবে ওই জিনিসটা আস্তে আস্তে ডেন্টিন পেরিয়ে পাল্প মানে নার্ভ ফাইবারে চলে যাবে। সেদিন আপনি ব্যথা অনুভব করবেন এবং এই ব্যথা অনুভব করলে তবেই ম্যাক্সিমাম পেশেন্ট আমাদের কাছে আসে। তার আগের দুটো লেয়ারে যদি আসে আমরা সঙ্গে সঙ্গে ওটাকে কিন্তু বন্ধ করে দিতে পারি, রেস্টোরেশন করে বা ফিলিং করে, যেটাই টার্মিনোলজি, তো সঙ্গে সঙ্গে কিওর। কিন্তু ওই থার্ড যেই স্টেজে চলে গেল আপনার হাতে কয়েকটা স্পেসিফিক ট্রিটমেন্ট ছাড়া আর কিছু থাকবে না, তখন আর ফিলিং হবে না। তখন হয় আপনাকে আরসিটি ক্রাউনে যেতে হবে, আর না হলে আরও খারাপ অবস্থা হলে সেটা আপনার এই এক্সট্রাকশন মানে দাঁত তুলে ফেলা ছাড়া উপায় থাকবে। যে দাঁতে লোকে বলে যে পোকা হয়, অ্যাকচুয়ালি যেটা একটা ব্যাকটেরিয়ার জন্য এটা হয়। পোকাটা হয় মানে গর্তটা হয় কি করে, দাঁত তো আমরা সবসময় পরিষ্কার করি, কিন্তু কোনো অংশ যদি পরিষ্কার আমরা না করি তাহলে ওই যে বলছিলাম একটা লেয়ার পড়ে থাকে, ওই লেয়ার একটা লেয়ার আছে খুব ভালো যেটা আমাদের দাঁতের জন্য আমরা সবসময় ব্রাশ করার পরেও সাথে সাথে চলে আসে, যেটাকে আমরা পেলিকল বলি, যেটা আমাদের স্যালাইভারি গ্লাইকোপ্রোটিন থেকে সাথে সাথে এটা প্রোটেক্টিভ লেয়ার, সেটা ভালো। কিন্তু আর একটা লেয়ারও পড়ে যেটা একটা বায়োফিল্ম, যেটা ব্যাকটেরিয়া তৈরি করে, যেটাকে আমরা প্লাগ বলি, প্লাগ। এবার এই প্লাগ যদি থাকে, এরা অনেক ব্যাকটেরিয়া মানে খাবার খোঁজে ব্যাকটেরিয়া। যদি আপনি ধরুন কোনো মিষ্টি জাতীয় জিনিস বা ব্যাকটেরিয়া পছন্দ করে এরকম কোনো খাবার যদি আপনার দাঁতের গায়ে লেগে থাকে, তখন সেখানে কিছু অ্যাসিড প্রডিউসিং ব্যাকটেরিয়া থাকে, তাই তো? এবং সেই অ্যাসিড প্রডিউসিং ব্যাকটেরিয়া এরা তখন ওই খাবারের জায়গায় বিশাল কলোনি মানে পার্টি তৈরি করে, পার্টির জন্য যায়। এবার যখন ওখানে যায় তখন এই অ্যাসিড প্রডিউসিং ব্যাকটেরিয়া কিন্তু অ্যাসিড তৈরি করতে পারে না, ওই যে মানে যে খাবারগুলো আছে সেগুলোকে ডিগ্রেড করার সময় একটা অ্যাসিড প্রোডাকশন হয়। আর অ্যাসিড যদি কোনো একটা সারফেসে থাকে, আর বিশেষ করে যদি এরকম কোনো একটা যেখানে ক্যালসিয়াম আছে, ফসফরাস আছে, এরকম যদি কোনো একটা, তাকে সেটাকে আস্তে আস্তে ক্ষয় করে। তো সেই যে ছোট্ট ক্ষয়টা হয় সেখানে আবার খাবার জমে, আবার ব্যাকটেরিয়াল কলোনি আরও বেশি করে এসে এই গর্তটাকে আস্তে আস্তে বাড়ায়। সুতরাং আমরা বারবার করে বলি, যখন দেখবেন যে কোনো ক্যাভিটি জিভ দিয়ে হোক বা যেখানে খাবার আটকে যাচ্ছে, যেটা কোনো দিনও আটকাতো না, সাথে সাথে ডেন্টাল সার্জনের পরামর্শ নিন এবং সেটাকে সামান্য ফিলিং করিয়ে নিন, ফেলে রেখে দেবেন না। এটা আমরা খুব কমনলি পেয়ে থাকি যে দাঁত ভেঙে গেছে, এই ফ্র্যাকচার অফ টুথ কি? হ্যাঁ, এটা আমাদের কাছে একটা কমন ফ্যাক্টর। এটা ম্যাক্সিমাম আমরা পেয়েছি চালে কাঁকড় ছিল, তাড়াহুড়োয় খেয়েছে, কাঁকড় চিবিয়েছে এবং দাঁত ফ্র্যাকচার হয়ে গেছে, বা মাংসের হাড় মাছের কাঁটা খেতে গিয়ে ফ্র্যাকচার হয়েছে, যেটা আগে বললাম। এটাতে ফ্র্যাকচার হলে কি হয়, মেইন যেটা অসুবিধে, একটা ভার্টিক্যাল ফ্র্যাকচার বলে আমরা একটা ক্লাসিফিকেশন করি। এটা ভার্টিক্যাল ফ্র্যাকচার মানে দাঁতটা মাঝখান থেকে, মানে আপনার এই যে সারফেস আছে, ভার্টিক্যাল ফ্র্যাকচার বলতে আমাদের এই যে অক্লুজাল সারফেসটা আমরা অনেক সময় পাই মিড লাইনে একটা লাইন ফ্র্যাকচার তৈরি হয়েছে, যেটাতে আমরা সেপারেট করলে দেখি ওটা দুভাগ করে দেওয়া যাচ্ছে, বাইরের দিকটা আর ভেতরের দিকটা আলাদা করে দেওয়া যাচ্ছে। এটা হচ্ছে ভার্টিক্যাল ফ্র্যাকচার। এই ভার্টিক্যাল ফ্র্যাকচারের মানে ডিসঅ্যাডভান্টেজটা কি, এটা ঠিক ওই ক্রাউনের থ্রু দিয়ে রুটের মাঝখান দিয়ে যায়। এই ফ্র্যাকচার যদি হয়, আমরা যেটা জেনারেলি পাই, এর কিন্তু কোনো ট্রিটমেন্ট নেই, এই দাঁত তুলে ফেলা ছাড়া উপায় থাকে না। পেশেন্ট কখন কি করে বুঝবে ভার্টিক্যাল ফ্র্যাকচার হয়? আমাদের কাছে মেনলি আসে ডাক্তারবাবু চিবোতে গেলেই একটা দাঁতে ব্যথা হচ্ছে, এমনিতে অত ব্যথা নেই, সেন্সিটিভিটি আছে, কিন্তু আমি কিছুতেই ওই দাঁত দিয়ে চিবোতে পারছি না। তখনই আমরা বুঝতে পারি যে নিশ্চয়ই পার্টিকুলার একটা দাঁতের এটা প্রবলেম, এবং জেনারেলি ভার্টিক্যাল ফ্র্যাকচার হলেই পেশেন্ট এই প্রবলেমটা আমাদের কাছে এসে করে থাকে। তখন আমরা একটা কটনের বল বা একটা কটন ফাইবার পাওয়া যায়, যেটা আমরা চিক রিট্র্যাক্টর হিসেবে ইউজ করি, সেটা ওই দাঁতে দিয়ে কামড়াতে দিলে পেশেন্ট সঙ্গে সঙ্গে লাফিয়ে ওঠে, এবং আমরা দেখতে পাই যে দাঁতটাকে ডিভাইড করে দেওয়া যাচ্ছে। এই রুটের মাঝখান দিয়ে চলে গেলে দাঁতের কোনো চিকিৎসা থাকে না তুলে ফেলা ছাড়া। এই লাইন যদি অবলিক হয়, কোনো একটা পার্ট ভাঙলো আর বাকি পার্টটা, মানে ধরুন আপনার একটা 20% ফ্র্যাকচার পার্ট এদিকে আছে আর বাকি 80% এদিকে আছে, তখন কী হয়, ফ্র্যাকচার পার্টটা আমরা বার করে দিই। খুব ভেতরে সাবজিনজিভালি যদি না গিয়ে থাকে ফ্র্যাকচারটা, তাহলে আমরা ওটাকে আরসিটি করে রেস্টোর করতে পারি, যদি পাল্প চেম্বার এফেক্টেড হয়ে থাকে, মানে নার্ভ অবধি যদি চলে গিয়ে থাকে।
আর না হলে যদি শুধু এনামেলের ওপর ফ্র্যাকচার থাকে তাহলে আমরা ওটা ফিলিং বা রেস্টোরেশন করে বাঁচাতে পারি। তো এই তিনটেই উপায়। এক হচ্ছে আমার এনামেলের ওপর যদি ফ্র্যাকচারটা থাকে তাহলে আমার খুব ভালো, আমি ফিলিং করে বেঁচে গেলাম। দ্বিতীয় হচ্ছে ফ্র্যাকচার হলো, পুরো মাঝামাঝি হলো না, কিন্তু আমার নার্ভ ফাইবার অবধি এফেক্ট হয়ে গেল, তাহলে তাও আরসিটি করে বাঁচাতে পারবো। আর যদি মাঝখান থেকে একদম ভেঙে যায় তাহলে কিন্তু আমাদের হাতে আর কোনো চিকিৎসা পড়ে থাকে না, ওটা তুলে ফেলা ছাড়া। আচ্ছা, এরকম কখনো যে দাঁত তুলতে গিয়ে কোনো পেশেন্ট আপনাকে লাভ বাইট দিয়েছে? বাইট অনেক খেয়েছি। কিরকম মানে পেশেন্টের কামড় তো খেয়েছেন কোথাও? পেশেন্টের কামড় প্রচুর খেয়েছি আমরা। কামড়ের গল্প বলতে ধরুন আমার সাবজেক্ট যেটা প্রস্থেটিক্স, তাতে ইমপ্রেশনের ব্যাপার থাকে। ইমপ্রেশনের ব্যাপারে হচ্ছে ধরুন করতে গেলে অনেক রকম মুভমেন্ট করতে হয় মুখের, সফট টিস্যুগুলোকে রেজিস্টার করার জন্য, মাসেল মুভমেন্ট রেজিস্টার করার জন্য। তখন আমরা ধরুন আঙুলটা দিয়ে পেশেন্টকে বললাম আপনি আস্তে আস্তে কামড়ান। এবার আপনার আস্তে কামড়ানোটা হয়তো 10 km/h, আর একজনেরটা ধরুন 50 km/h। সুতরাং উনি আস্তে কামড়টা এমন দিলেন আমার আঙুল সরানোর আগেই পড়ে গেল আর কি। তখন পেশেন্ট নিজেই বুঝতে পারে যে ডাক্তারবাবুর আঙুলেই আমি কামড়ে ফেলেছি। তো এটা লাভ বাইট না অ্যাংরি বাইট সেটা, বা স্ট্রেস বাইট, সেটা আপনাদের ডিসাইড করতে হবে। বাচ্চারা কামড়ায়, বাচ্চারা দাঁতের মধ্যে কাজ করতে গেলে অবশ হয়ে গেলে বাচ্চা কামড়ায়। মানুষের দাঁতে কি বিষ থাকে? মানে যেরকম কুকুর কামড়ালে ইনজেকশন নিতে হয়, মানুষ কামড়ালে কি নিতে হয়? না, এরকম ভাবে জিনিসটা নয়। মানুষের কামড়ানো বলতে হ্যাঁ এটা হিউম্যান, মানে আপনার এটা মানে ভায়োলেন্সের সময় হলে আলাদা ব্যাপার, কিন্তু যেটুকু প্রবলেম হয় সেটা আমাদের যা টেডভ্যাক নেওয়া থাকে তাতে কভার আপ হয়ে যায়। নাহলে ভালোবাসায় কি আর কামড় থাকতো? হ্যাঁ, তাহলে তো রোজ লোকে বেশি ভালোবাসলে বেশি টেডব্যাক নিতে হতো বা ইনজেকশন নিতে হতো। সায়নকে আজকে পরীক্ষা করে দেখবো সায়নের কটা লাভ বাইট আছে। আপাতত নেই, আমি হলে তোমায় দেখাতে যাবো। আচ্ছা, আপনার লাভ বাইট দেখে মার্ক দেখে বুঝতে পারেন তার দাঁতে কি প্রবলেম আছে? দাঁতের গঠনটা দেখে বোঝা যায়। এটা ফরেনসিকের একটা পার্ট কিন্তু। আচ্ছা হ্যাঁ, ফরেনসিকের এটা নিয়ে আমরা বরং এটা ফরেনসিকের একটা পার্ট। আমাদের যদি আপনার দাঁতের গঠন বা অ্যানাটমিগুলো রেজিস্টার্ড থাকে, আমি আপনার কামড়টা দেখে কিন্তু শনাক্ত করতে পারবো যে এটা আপনার দাঁতের বাইট। যেমন অনেক বড় বড় প্লেন ক্র্যাশে বডি আইডেন্টিফাই করতে গিয়ে তাদের জ এবং ডেন্টাল যে ট্রিটমেন্ট হয়েছিল তার হিস্ট্রি দেখে কিন্তু বডি শনাক্ত করা হয়েছে। বড় বড় যারা ধরুন একটা ম্যাসিভ এয়ার ক্র্যাশ হয়েছে, তাতে তো আপনি বডি তো চিনতে পারবেন না, তার চোয়ালের একটা অংশ পাওয়া গেছে, তখন বোঝা যায় যে এটা এই মানুষের ছিল। অনেক মানে বড় বড় জায়গায় আমরা রেজিস্টার করে থাকি যে আমার কাছে জয়ের স্ক্যান আছে বা জয়ের রেকর্ড আছে বা ডেন্টাল হিস্ট্রির রেকর্ড আছে, ফটো আছে। এইগুলো দিয়ে কিন্তু আমরা শনাক্ত করতে পারি বডি। ডিএনএ টেস্ট দাঁতের থেকে ডাক্তারবাবু যেমন বলছেন, সেটা থেকে আমাদের তো অনেক কিছু প্রবলেম যেগুলো সলভ হয় পুলিশ কেস, সেটা ডেন্টাল ডিএনএ থেকেও সলভ হচ্ছে। আর বাকি হিউম্যান বাইটস অবশ্যই একটা মানে ফরেনসিকের জন্য একটা ইম্পর্টেন্ট পার্ট, যেখানে আমাদেরকেও পার্টিসিপেট করতে হয় এই কাজগুলো শনাক্ত করার জন্য। আমাদের তো কাছে এমনি ম্যাক্সিমাম পেশেন্টই তো ব্যথা নিয়ে আসে, তো সেক্ষেত্রে দেখা যায় যে ক্যাভিটিটা ওই নার্ভ অবধি পৌঁছে গেছে, তো তার চিকিৎসা কি? দেখুন, নার্ভ অবধি চলে গেলে জেনারেলি আমরা পেশেন্টকে দুটো অপশান দিয়ে থাকি। বেস্ট অপশান হচ্ছে ওটাকে আরসিটি, যেটাকে ফুল ফর্ম হচ্ছে রুট ক্যানেল ট্রিটমেন্ট এবং ক্রাউন করে বাঁচানো। আর দ্বিতীয়টা এটা অবশ্যই যে ট্রিটমেন্ট সবসময় আমাদের হাতে আছে, সেটা হচ্ছে এক্সট্রাকশান, তুলে ফেলে দিলাম। কিন্তু তুলে ফেলাটা কখনোই আমরা প্রেফার করি না, সমস্যার সমাধান ওটা নয়। আরসিটি ক্রাউনটা করলে আপনার মুখে দাঁতটা থাকলো এবং আপনার যে স্পেস মেনটেনার হিসেবে ওটা থাকলো, এবং চিউইংয়ে কোনো ডেফিসিয়েন্সি আপনার ওটা হবে না যদি দাঁতটা বাঁচিয়ে রাখতে পারেন। তা রুট ক্যানেল ট্রিটমেন্ট মানে হচ্ছে আমরা যে জিনিসটা করি, ওই ক্যাভিটিটা যেটা থাকে সেটা নার্ভ অবধি টাচ করে গিয়ে একটা ইনফেকশন হয়ে তার রুটের তলায় পেরিয়াপাইকাল ইনফেকশন হয়ে যায়, যে কারণে ওই দাঁতটা ব্যথা দিতে থাকে। তখন আমরা ওটাকে একটা ইনজেকশন দিই প্রথম দিন, দিয়ে আমরা ওই পাল্প, ব্লাড ভেসেলস এবং যা ফাইবার্স আছে ওটার মধ্যে থেকে ওটাকে পুরো আমরা বার করে নিই আপ টু দ্য রুট অ্যাপেক্স অবধি করে নিয়ে ওটাকে আমরা ভালো করে ধুয়ে জায়গাটাকে স্টেরাইল করে আমরা একটা ওষুধ দিয়ে বন্ধ করে দিই। করে দেবার কিছুদিন পরে 2 বা 3টে সিটিং যাই লাগুক আরসিটিতে, দ্বিতীয় সিটিংয়ে এলে ওটা আমরা একটা ইনার্ট মেটেরিয়াল দিয়ে, আমরা কোনো বডিতে ক্যাভিটি রাখতে মানে হলো ক্যাভিটি রাখতে পারবো না। সুতরাং দাঁতের যে ইনফেক্টেড পোর্শনটা আমরা বার করে দিয়েছি, সেই পোর্শনটা একটা কিছু জিনিস দিয়ে ফিল আপ করতে হবে, যেটা ইনার্ট হতে হবে। তো আমরা ওটাতে গাটা পারচা বলে একটা জিনিস দিয়ে ওই ক্যানেলগুলো ফিল আপ করে দিই। ফিল আপ করে দিয়ে তার মধ্যে একটা সিলার থাকে, একটা ফিলার থাকে, এই দুটো দিয়ে ফিল করে দিলে যা দাঁতটা আপনার বেঁচে গেল, মানে মামিফাই হয়ে গেল আর কি, দাঁতটা আপনার জায়গায় রইল।
এইটা হয়ে যাওয়ার পর আমরা দাঁতের যে অংশটা ভেঙে গেছে বা ক্যাভিটি হচ্ছে সেটাকে আমরা ফিল আপ করে ওটাকে একটা রিডাকশন করে ওর ওপর ইমপ্রেশন নিয়ে আমরা একটা ক্রাউন বানাই। এইটা হচ্ছে ফুল ট্রিটমেন্ট, রুট ক্যানেল ট্রিটমেন্ট প্লাস ক্রাউন। ক্রাউনটা কেন করি, অনেকের প্রশ্ন থাকে যে ডাক্তারবাবু আমি রুট ক্যানেলটা করেছি, ক্রাউনটা কেন করব? এটা কি এসেনশিয়াল? অবশ্যই এসেনশিয়াল। আমরা যেই দাঁতের ভেতর থেকে আমি ব্লাড ভেসেলস, নার্ভ ভেসেলস বার করে দিলাম, দাঁতটা ডেড হয়ে গেল। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আপনি তো হাড় গোড় নানা রকম জিনিস চিবিয়ে খাচ্ছেন, আমাদের দাঁতটা ভাঙে না কেন? দাঁতের তো একটা হাইট আছে। আপনি যদি এটা যদিও বড় সাইজ দেখাচ্ছে, এই যে হাইটটা আছে এটা আমাদের মুখের মধ্যে কত আছে? 10 মিলিমিটার, 12 মিলিমিটার এরকম হাইটের আছে, অথচ হাড়গোড় আপনি চিবিয়ে খাচ্ছেন, আপনার ভাঙে না কেন? এটার মধ্যে একটা জিনিস আছে, এই যে ব্লাড ভেসেলস, নার্ভ ভেসেলস, এগুলো যে পাল্পের মধ্যে আছে, এরা যে আমাদের ডেন্টিনটাকে সাপ্লাই করে, এই ডেন্টিনটা আমাদের একটা শক অ্যাবজর্বারের কাজ করে, যেটা প্রেশার এলে ও অ্যাবজর্ব করে। আমাদের গাড়িতে যেমন শক অ্যাবজর্বার থাকে, ওই শক অ্যাবজর্বারটা থাকলে কি হয়, দাঁতটা ভাঙে না। আর যেই আমি আরসিটি করার সময় ব্লাড ভেসেলস, নার্ভ সব বার করে দেবো, ওই শক অ্যাবজর্বিং পাওয়ারটা ডেন্টিনের চলে গেল, সুতরাং পুরো দাঁতটা ব্রিটেল হয়ে গেল। এবার যদি একটা শক্ত খাবার পড়ে, সঙ্গে সঙ্গে দাঁতটা ফ্র্যাকচার হয়ে যাবে। এই ফ্র্যাকচারটা যাতে না হয় এবং 100% এফিসিয়েন্সি যাতে ওটা থাকে দাঁতটার, সেই কারণে ওপর ওপরে একটা ক্রাউন দেওয়া হয়। সুতরাং রুট ক্যানেল থেরাপি প্লাস ক্রাউন, এটাই হচ্ছে কিন্তু ফুল ট্রিটমেন্ট। মানে রুট ক্যানেল ট্রিটমেন্ট করে যে সব দাঁত বাঁচানো যাবে এরকম কি সম্ভব? না, আমরা তার আগে অবশ্যই ডায়াগনোসিস করি, আমরা তার আগে এক্সরে করি, ইনফেকশনটা কতটা আছে সেটা দেখি। আমরা ইনফেকশন দুরকম বলি, একটা পেরি অ্যাপাইকাল, একটা পেরি র্যাডিকুলার। পেরি অ্যাপাইকাল মানে হচ্ছে যে দাঁতের রুটটা আছে ঠিক তার তলায় ইনফেকশনটা হয়েছে, এটাকে আমরা বাঁচিয়ে ফেলতে পারি ট্রিটমেন্ট করে, ওষুধ দিয়ে আমরা ওই ইনফেকশনটাকে কমাতে পারি থ্রু রুট ক্যানেল। কিন্তু পেরি র্যাডিকুলার হয়ে যাওয়া মানে দাঁতের অ্যাটাচমেন্টেই চলে গেল, মানে দাঁতের চারপাশের থেকে হাড় ক্ষয়ে গেছে, এমন ইনফেকশন হয়েছে। সেক্ষেত্রে কিন্তু দাঁত বাঁচানোটা ভীষণ মুশকিল। পেরি র্যাডিকুলার হলে জেনারেলি আমরা ওটাকে আরসিটি করে বাঁচানোর চেষ্টা করতে পারি না, মানে অ্যাটলিস্ট মিডিল থার্ড অবধি, তার উপরে যদি চলে আসে বোন লস, তাহলে করাটা কিন্তু খুব মুশকিল। আচ্ছা, আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সমস্ত সার্জারির ক্ষেত্রে দেখেছি যে মেডিক্লেমের আন্ডারে পড়ে, কিন্তু কোনো ডেন্টাল সার্জারি কেন মেডিক্লেমের আন্ডারে পড়ে না? দেখুন, এই প্রশ্নটা আমরা রোজই ফেস করি, কারণ ডেন্টিস্ট্রি হ্যাঁ একটু এক্সপেন্সিভ ট্রিটমেন্ট। তার কারণ হচ্ছে আমরা যে মেটেরিয়ালগুলো ইউজ করি সেগুলোর ম্যাক্সিমামটাই ধরুন মানে বাইরে থেকে আসা, বা ইন্ডিয়াতেও যেগুলো তৈরি হয়, যে জিনিসগুলো দিয়ে তৈরি হয় সেগুলো কিন্তু খুব এক্সপেন্সিভ। সুতরাং যেহেতু এক্সপেন্সিভ জিনিস ইউজ করা হয়, সেহেতু ডেন্টাল ট্রিটমেন্টেরও দাম বাড়ে। এবার হ্যাঁ, এটা মেডিক্লেমে আসে না। মেডিক্লেমে কোন পার্টটা আছে, ধরুন আমরা কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার সার্জারিটা আমি ওটিতে নিয়ে গেছি, তিনি 24 ঘন্টা স্টে করেছেন, তারপরে বেরিয়েছেন, সেটা মেডিক্লেমের আন্ডারে আসে। ডেন্টাল ড্যামেজের ক্ষেত্রে হয় একমাত্র। তো আমাদের এখানে মেডিক্লেমের নিয়মটা হয়ে গেছে যে আপনাকে 24 ঘন্টা নার্সিংহোমে থাকতে হবে, তারপরে পাবেন। আর আমাদেরটা হচ্ছে ওপিডি বেসড ম্যাক্সিমাম কাজটা, মানে আমার ডেন্টাল ক্লিনিকে পেশেন্ট এলো, আমি চিকিৎসা করলাম, উনি পে করলেন, চলে গেলেন, আমি ইনস্ট্রাকশন দিলাম, হয়ে গেল জিনিসটা। এইটাকে ম্যাক্সিমাম মেডিক্লেম কোম্পানি কিন্তু ওর মধ্যে ঢোকায়নি। হ্যাঁ, এখন আসছে, আস্তে আস্তে এটা আসছে, বিদেশে এটা আছে, কিন্তু তার মেডিক্লেমে যেই ডেন্টালটা ঢুকে যাবে, তার যে পেমেন্ট মোড সেটা কিন্তু অনেক প্রিমিয়াম, অনেক হাই। যেহেতু এটা ডেন্টাল ট্রিটমেন্ট আপনার রেগুলার ওপিডিতে হয়, সেহেতু পেশেন্ট ভিজিট হয়তো বেশি করে, সেই কারণে হয়তো এটার চার্জেস বেশি। এটাকে আস্তে আস্তে আনলে অবশ্যই আমাদের সাধারণ মানুষের সুবিধা হবে। আপনি ইংল্যান্ডে হয়তো দেখেছেন, একটা আর্টিকেল আমি পড়ছিলাম যে এই যে ভোটে এই চেঞ্জেস যেটা ইংল্যান্ডে এসে, তার মধ্যে একটি কারণ হচ্ছে ডেন্টাল ট্রিটমেন্ট। ওখানে ইংল্যান্ডের লোকেরা ডেন্টাল ট্রিটমেন্ট এত এক্সপেন্সিভ যে ওরা সরকারি জায়গায় একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে তাদের 2-3 মাস ওয়েট করতে হচ্ছে, আর যদি প্রাইভেট ক্লিনিকে যায় এত পে করতে হচ্ছে যে ম্যাক্সিমাম পেশেন্ট পেরে উঠছে না। ঠিক, তো এই কারণে এরা একটা গ্রিভেন্স তৈরি হয়েছিল গভর্নমেন্টের এগেনস্টে, যেটা কিছুটা ভোট অ্যাটলিস্ট কেটেছে। এটা মানে দেখুন, এখানে বসে বোঝা সম্ভব নয়, আমরা আর্টিকেল পড়ে বুঝছি। এরা ওখানে লেখা আছে যে লোকে ইংল্যান্ডে নিজের দাঁত নিজে প্রতিদিন অল্প নাড়িয়ে নাড়িয়ে ফেলার চেষ্টা করছে, ডেঞ্চার বানানোর কি পদ্ধতি সেটা জানার চেষ্টা করছে, এই অবস্থায় চলে গেছে। তো সুতরাং হ্যাঁ, ডেন্টাল চিকিৎসা এক্সপেন্সিভ, আমিও মানি। এটা মেডিক্লেমের মধ্যে এলে অনেক মানুষ উপকৃত হবেন, এটা অবশ্যই আসা উচিত। আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টকে রিকোয়েস্ট করবো যে এই ডেন্টিস্ট্রিকে বা ডেন্টাল সার্জারিকে মেডিক্লেমের আন্ডারে ফেলুন, না হলে কিন্তু দেখেছেন ইংল্যান্ডেও কিন্তু গভর্নমেন্ট পড়ে গেছে। সো বি ভেরি কেয়ারফুল। হ্যাঁ, এই জন্যই হয়তো এখন এই ডেন্টাল ট্যুরিজম শুরু হয়েছে। ডেন্টাল ট্যুরিজম ডেন্টাল ট্যুরিজম মানে হচ্ছে হলো মানে সাউথ ইস্ট এশিয়ার বেশ কিছু দেশ
ইভেন আমাদের দেশেও বহু লোক এরকম মানে যে দেশে প্রচণ্ড এক্সপেন্সিভ ডেন্টাল ট্রিটমেন্ট, তারা এই দেশে ঘুরতে আসেন, ঘুরে বেড়ান, আর তার সাথে তার নিজের দাঁতের চিকিৎসাও করে নেন, মানে রদ দেখা কলা বেচা দুটোই হয়ে যায়, এবং সেটা হাওয়ার দরে, জলের দর না, হাওয়ার দরে তারা করতে পারে। অর্থাৎ ওই দেশে হয়তো 5 লাখ টাকা লাগে একটা দাঁতের ট্রিটমেন্টের জন্য, ওই 5 লাখ টাকা খরচ করে ইন্ডিয়াতে এসে ট্রিটমেন্ট করে ঘুরে বেরিয়ে তাজমহলের সামনে ছবি তুলে বিদেশে ফিরে যাওয়া যায় তার থেকে 1/4 টাকা। মেনলি ইন্ডিয়ান যারা বাইরে থাকেন ধরুন, তারা এই সুযোগে বাড়িটাও ঘুরে যেতে পারেন, ট্রিটমেন্টও হয়ে গেল এবং ফেরত চলে গেলেন। তার যে টোটাল খরচাটা হলো সেটা ওখানে ট্রিটমেন্ট করলে তার হাফ দেখা যাবে হয়তো হয়েছে, তাও নয়, এরকম পড়ে যায়। ঘুরে বেড়ানো মিলিয়ে সব নিয়ে পুরো টোটাল বাড়ি থেকে বেরোনো, ইন্ডিয়া ঘুরে আবার ইউএসএ ফিরে যান আপনি, এতে যা খরচা হবে আর ওখানে একটা ডেন্টাল ট্রিটমেন্ট করালে তার হয়তো ডবল খরচা হবে। সুতরাং তার বাড়ি ঘুরে যাওয়াটা, ফ্যামিলি নিয়ে ঘুরে টুরে ফিরে যাওয়া অবধি পুরোটা কিন্তু কভার হয়ে যায়। আচ্ছা, এই দাঁতের ভাগে সবচেয়ে অদ্ভুত কি কি জিনিস পেয়েছেন আপনারা? দুজনকে জিজ্ঞেস করছি। দাঁতের মধ্যে সবচাইতে ডেঞ্জারাস আমি পেয়েছি হচ্ছে পেয়ারার বীজ। ম্যাক্সিমাম ক্ষেত্রে ছোটোখাটো ক্যাভিটি বা দুটো দাঁতের মাঝখানে সামান্য গ্যাপ থাকলে পেয়ারা কামড়ে খেতে গিয়ে ওই বীজ ঢুকে ফ্র্যাকচার ভীষণ কমন। তো পেয়ারা খুব একটা ভালো ফল, খুবই ভালো। তবে আমাদের যদি মতামত নেন তাহলে আমি বলবো ওটাকে ডিসিড করুন, মানে বীজটাকে বাদ দিয়ে বাকিটা খান, তাহলে ওর উপকারিতা পাবেন। অপকারিতাটা মানে দাঁতে যে অ্যাক্সিডেন্টটা সেটা থেকে হয়তো বাঁচতে না হলে পারবেন। ওনাদের পেশেন্ট বাড়বে ক্লিনিকে। একদম। আমার কাছে একটা পেশেন্ট এসেছিল, সে ওই খোঁচায় না, দাঁত কাঠি দিয়ে খোঁচায়, তো কাঠি আর কিছু খুঁজে পাননি, দেশলাই কাঠি। এবার দেশলাই কাঠি ঢুকিয়ে খোঁচাতে গিয়ে দেশলাই কাঠিটা ভেঙে গেছে, এবং দুটো দাঁতের মধ্যেখানে যদি কোনো কাঠি ভেঙে গিয়ে থাকে তাহলে সে অসম্ভব যন্ত্রণা পাবে। তো সে তো পাগলের মতো করছে। তারপরে যখন এসছে তখন কি ঢুকেছে না, দেশলাই কাঠি ভেঙে গেছে। তো আমরা তখন দেশলাই কাঠি তার বার করলাম। তো সুতরাং এই সব দেশলাই কাঠি ফেসলাই কাঠি এসব ঢোকাতে যাবেন না। দুটো দাঁতের মধ্যেখান পরিষ্কার করার অনেক জিনিস আছে, সেগুলো পরে আমরা বলে দেবো। সেই এখনই বলে দিই, মানে কারণ এই যে আমরা রোববারে হলে একটু মাটন খাবো বা একটুখানি চিকেন খাবো, তখন দাঁতের ফাঁকে ঢুকবেই। তো এটা পরিষ্কার করার ইজি এবং হেলদি উপায় কি? দেখুন, আপনার যদি ডেন্টাল সার্জন কখনো ভিজিট করে থাকেন, আপনার ডেন্টাল সার্জন আপনাকে বলে দেবে আপনার কোন কোন দাঁতে গ্যাপ আছে এবং সেটা মানে পরিষ্কার করার পদ্ধতি। এবার পরিষ্কার করার পদ্ধতি আমরা জেনারেলি ফ্লস ইউজ করি। ফ্লসটা যদি একটু সহজে। ফ্লসটা হচ্ছে এটা একটা সুতোর মতো জিনিস, সেটা আমাদের আঙুলে জড়িয়ে দুটো দাঁতের মাঝখানে নিয়ে যেতে হয়। এবার আমি সামনের দিকে, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, দাঁতের মাঝখান মানে দুটো দাঁতের জাংশন, ঠিক? এই জাংশনের মধ্যে আমি ফ্লসটাকে ঢুকলাম, সুতো এই দুটো দাঁতের মাঝখানে ঢোকালাম, সামনের দিকে টানলাম, বাইরে বার করলাম। তার মানে কি হলো, এই দাঁতের পেছনের সারফেসটা পরিষ্কার হলো। আবার নিয়ে গেলাম ওই দাঁতটার মাঝখানে, দুটোর মাঝখানে, এবার পেছন দিকে ঠেললাম, বার করে নিলাম। তার মানে পেছন দিকে ঠেলে বার করলাম না, এই দাঁতের সামনের সারফেসটা পরিষ্কার হলো। এইভাবে আপনি দাঁতের মাঝখানগুলো পরিষ্কার করতে পারেন। কিন্তু হ্যাঁ, আপনার কি সব দাঁতে ফ্লসিং হবে? গ্যাপের ওপর ডিপেন্ড করে। সেটা আপনাকে ডাক্তারবাবু বলে দেবে যে কোন দাঁতে ফ্লস করা যাবে, কোন দাঁতে করা যাবে না, কোন দাঁতে ইন্টারপ্রক্সিমাল ব্রাশ ইউজ করতে হবে, কোন দাঁতে করা যাবে না। সুতরাং এটা কিন্তু ডেন্টাল সার্জন দেখিয়ে করা ভালো। আদারওয়াইজ আপনি শুধু ব্রাশিং করে পরিষ্কার করুন। এখন আর একটা জিনিস আমরা খুব বলে থাকি ইউজ করতে, সেটা হচ্ছে ওয়াটার ফ্লসার। এটা অ্যাভেলেবল যে কোনো ই-কমার্স ওয়েবসাইটে। আর একটা খুব ভালো জিনিস আছে, সেটা দুটো দাঁতের মধ্যেখান পরিষ্কার করার কথা, যেটা বললেন ইন্টারডেন্টাল ব্রাশ, এই প্রক্সি ব্রাশ, এগুলো আছে। এগুলো খুব সুন্দর, এই বটল পরিষ্কার করে, সেরকমই ছোট ছোট দেখতে হয়, খুব সুন্দর, সেটা দিয়েও পরিষ্কার করতে পারেন। আর টুথপিকে প্রবলেমটা হচ্ছে আপনি কতটা ফোর্স দিচ্ছেন আপনার হাতের কন্ট্রোলের মধ্যে নেই। আপনি ওই টুথপিক যে জায়গাটায় ইউজ করছেন সেখানে কিন্তু আপনি দাঁতের মাঝখান পরিষ্কার করার সঙ্গে সঙ্গে যে সফট টিস্যুটা আছে সেটাকে ড্যামেজ করছেন। এই সফট টিস্যুটাকে আপনি ড্যামেজ করছেন মানে কালকে আরও খাবার ঢোকাটাকে আপনি ইনভাইট করছেন, সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন না। কিন্তু এই যে ডাক্তারবাবু বললেন যে ব্রাশগুলো, ওগুলো কিন্তু ফোর্স দিলেও সফট টিস্যুকে ড্যামেজ করবে না, তো ওটা ইউজ করা সবচাইতে ভালো। আচ্ছা, তোমাদের দুজনের তো বন্ধুত্ব 26 বছরের প্র্যাকটিস, বন্ধুত্ব তারও বেশি। কিভাবে শুরু হলো এই বন্ধুত্বটা? জয় বীরু। আমরা অ্যাকচুয়ালি দুজনে একই কলেজ থেকে পাস করেছি। কোন কলেজ? ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজ, আমাদের শিয়ালদায় মৌলালিতে। তো আমরা মানে আমি এক ব্যাচ সিনিয়র, ও এক ব্যাচ জুনিয়র আমার থেকে। আমাদের পরিচয় 1993 সাল থেকে। তো এখন অবধি একই রকম বন্ধুত্ব আছে, তার সঙ্গে প্র্যাকটিসটাও জুড়েছে। তো কলেজ লাইফটাও আমরা একসঙ্গে কাটিয়েছি, কারণ দুটো ব্যাচ মানে তখনকার দিনে আলাদা করা যেত না, কারণ কে আগের ব্যাচ আর কে পরের ব্যাচ দুটো এমনভাবে মিশে গেছিলো, সেগ্রিগেট করা মুশকিল ছিল। তো সেই সময় থেকে আমাদের বন্ধুত্ব শুরু। আচ্ছা, কেমন ছিল কলেজে ভদ্রলোক?
আর ওই ভদ্রলোক কেমন ছিল কলেজে? তো খুবই আমাদের মানে প্রথমেই ধন্যবাদ জানাই আমাদেরকে ভদ্রলোক বলার জন্য। কলেজ লাইফটা মোটেও আমরা খুব ভদ্র ছিলাম বলা যাবে না। কিন্তু এখনো নন, আমি জানি, তাহলে আমার সাথে হয় না, খুব ভালো কাটিয়েছি আমরা। আমাদের সত্যি কথা বলতে আমাদের কলেজ লাইফ এত সুন্দর কেটেছে, ক্যান্টিন এত জমজমাট থাকতো, মানে ভাবা যায় না। মানে আমরা এখনো আমাদের মানে মনে করেও আনন্দ পাই। অনেক কিছু স্মৃতিচারণ করার মতো আছে সেই সময়। হোক না স্মৃতিচারণ বলতে দেখুন, এমনি তো কলেজ লাইফ সবারই একটা থাকে, আমরা এনজয় করেছি, তার সঙ্গে ডাক্তারি করেছি, সবই করেছি। তো মজার ঘটনা বলতে দেখুন, আমরা তখন সবে সবে চিকিৎসা শুরু করছি, তাহলে ওই ঘটনা বলি যে একদম ওই এটা। তো এরকম সময় চিকিৎসা করছি, তো আমাদের কি ছিল, আমরা যখন হাউস স্টাফ ইন্টার্ন তখন আমাদের ডিল করতে দিয়ে দেওয়া হতো, পেশেন্ট নিজেরা থেকেই করতাম। তো একটা সার্জারি হয় এপিসেক্টমি বলে, সেরকম একটা সার্জারির ডেট দেওয়া হয়েছে, একটা পেশেন্ট এসছেন। তো পেশেন্ট মাস্কুলার চেহারা, হেঁটে একদম সে হিলতলা জুতো পরে ঢুকেছে। তো তখন আমি, আমার যে জুনিয়র ছিল সে তাকে কি করতে হবে না হবে সব বলে টোলে দিয়ে তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে বলেছে আপনি যান, এই দিন আসবেন। সে হিরোর মতো চেহারা, যেমনি ঢুকলো গটগট করে তেমনি গটগট করে বেরিয়ে গেল। এবার অ্যাপয়েন্টমেন্ট যেদিন আছে সেদিন দেখি সে আর আসছে না। সকালবেলা আমরা সব সাজিয়ে গুছিয়ে বসে আছি যে অপারেশন হবে এরকম। তারপর সে আধ ঘন্টা পরে সে হিন্দি সিনেমায় যেমন ভিলেনরা মার খেয়ে দুটো সাগরেদের কাঁধে হাত দিয়ে ফেরে নিজের ডেনে, সেরমভাবে পেশেন্ট ঢুকছে, ওরকম একটা মাস্কুলার ছেলে এরমভাবে ঢুকছে। আমরা তো দেখে প্রথমে অবাক, এটা কি হলো, এরকম সুস্থ এসেছিল আর এরকম একটা কাঁধে ভর দিয়ে ঢুকছে, কি ব্যাপার। তা আমরা সবাই ছুটে গেছি, এটা কী হলো। তারপরে যে হিস্ট্রিটা পেলাম সেটা হচ্ছে যে ওনাকে ওষুধ দেওয়া হয়েছিল, ওষুধের মধ্যে অ্যান্টিবায়োটিকও ছিল, আর তার সঙ্গে একটা অপারেশনের আগে আমরা অ্যাঞ্জিওলাইটিক ইউজ করি। এই অ্যাঞ্জিওলাইটিকটা যে ডাক্তারবাবু ওনাকে বুঝিয়েছিলেন সেটা বলেছেন যে একটা বড়ি আপনি নিয়ে আসবেন, অপারেশনের আগে খাবেন, আর অ্যান্টিবায়োটিকটা 2 দিন আগে শুরু করবেন, দিনে 2টো করে খাবেন। এবার ওনার সঙ্গে যিনি এসেছিলেন সেই ডাক্তারবাবুর সঙ্গে বুঝে গেছেন জানি না, তিনি ওই অ্যাঞ্জিওলাইটিকটা দিনে 2টো করে খাচ্ছেন আর অ্যান্টিবায়োটিক একটা হাতে করে নিয়ে এসেছেন। অ্যাঞ্জিওলাইটিক খেলে জেনারেলি একটু ঘুম পায়, মানে আচ্ছন্ন থাকবে। অ্যাংজাইটি মানে হচ্ছে হলো অ্যাংজাইটি কমানো, তাহলে আমাদের অপারেশনটা সুবিধা হয়। এবার আমি উল্টো বুঝে গেছেন, উনি ওই অ্যাঞ্জিওলাইটিক যেটা বাংলা কথায় ঘুমের ওষুধ, সেটা উনি খুব কমজোরি হয়, মানে খুব মানে মিনিমাম পাওয়ার 0.25, সেটা উনি দিনে 2টো করে খাচ্ছেন। এবার দিনে 2টো করে খেলে তো অবশ্যই সকালে খাচ্ছেন, দুপুর অবধি ঘুম পাচ্ছে, আবার রাত্রিরে খাচ্ছেন, সারা রাত ঘুমোচ্ছেন, তারা সুতরাং কাঁধে হাত দিয়ে আসা ছাড়া তো উপায় নেই। সুতরাং আমি এখানে একটা জিনিস বলতে চাই যে সব পেশেন্টকেই বলছি, ডাক্তারবাবুর ক্লিনিক বা হসপিটাল যেখানেই দেখেন যখন ছেড়ে বেরোচ্ছেন, ওষুধ কিন্তু খুব ভালো করে বুঝে নিতে হবে। ডাক্তারবাবু যতই বিরক্ত হোক, আমরা অ্যাটলিস্ট হই না, আপনারা 4 বার জিজ্ঞেস করুন, কিন্তু বুঝে যান কোন ওষুধ কটা খেতে হবে, এটা যেন গণ্ডগোল না হয়। 4 বার 5 বার যতবার হোক ডাক্তারবাবু বোঝাবেন, কেন বোঝাবেন না? আপনি যদি বুঝতে না পারেন বারবার জিজ্ঞেস করে যাবেন, ঠিক ওষুধ কটায় খেতে হবে, কিভাবে খেতে হবে, খাওয়ার আগে এবং পরে কোন ওষুধ কটা খেতে হবে, অবশ্যই ভালো করে বুঝে যাবেন, এই গন্ডগোল যেন না হয়। নাহলে ঘুমের ওষুধকে জেগে গেলেন একদম। আবার ডাক্তারবাবুকেও কিন্তু বুঝে নিতে হবে যে এই পেশেন্ট আমাকে কি করতে নিয়ে যাচ্ছে, এটা গল্প আছে কিন্তু। হ্যাঁ, কি গল্প আছে ছিল, দাঁতের ডাক্তারের চেম্বারে চলে এসেছে, 4-5টা ছেলে চলে এসেছে, ডাক্তার চলুন ঠাকুমার দাঁত তুলতে হবে। ঠাকুমার দাঁত তুলতে হবে, নিয়ে আসুন না কেন, না ঠাকুমার দাঁত তুলতে হবে, চলুন। তো বলছে হ্যাঁ ঠাকুমার দাঁত তুলতে হবে, ঠিক আছে, তাহলে আমি কিছু যন্ত্রপাতি নিই। বলছে যন্ত্রপাতি লাগবে না, চলুন। প্রায় চ্যাংদোলা করেই ডাক্তারবাবুকে নিয়ে চলে গেছেন। তো ডাক্তারবাবু বলছে আমি কি করবো না, চলুন গেছে। এবার নিয়ে যাওয়ার পরে একটা পুকুরের পাড়ে ডাক্তারকে নামিয়ে বলছে ডাক্তারবাবু এই ডান দিকের তলার দিকেই পড়েছে। বলে কি? বলে ঠাকুমার বাঁধানো দাঁতটা ওখানেই পড়েছে, ওই জল থেকে ওটা তুলে দিন। মানে ওটা জেনে নিতে হবে, বাঁধানো ঘাটের পাশে বাঁধানো দাঁত, মানে এটা তুলতেও কি দাঁতের ডাক্তার লাগবে? একদম, মানে জানেই ওই দাঁতটা তুললো দাঁতের ডাক্তার লাগবে। বলছি দাঁত নিয়ে অনেকক্ষণ কথা হলো, একটুখানি মাড়ি প্রসঙ্গে আসি, যে দুটো তো রিলেটেড, তো গাম হেলথ কতটা ইম্পর্টেন্ট? দেখুন, গাম হেলথের জন্যই প্রথমে আমরা ব্রাশিং টেকনিকটা বলেছি। ব্রাশিং টেকনিক যদি আপনি ঠিক মেনটেন করতে পারেন, আপনার দাঁত ভালো থাকবে, মাড়িটাও কিন্তু ভালো থাকবে। জেনারেলি লোকে করে কি, মানে তাড়াতাড়ি, আমরা সবাই ব্যস্ত আজকালকার জীবনের, পেস্টটা কোনো মতে নিয়ে আমরা কি করি, জেনারেলি দেখি পেশেন্ট দুদিকে ভালো করে ঘষে ওই ডাক্তারবাবু যেমন পেশেন্টকে বলে দেয়, দেখুন বাসন মাজা দাঁত মাজা এক নয়, তো লোকে বাসন মেজে ফেলে। এবার বাসনটা মেজে ফেললে যে জিনিসটা করছে, আপনার দাঁতে ক্যাভিটি তৈরি করছেন, আর তার সঙ্গে মাড়িটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
প্রথম কথা, ভালো করে পরিষ্কার হচ্ছে না। এই যেমন উনি বললেন পেলিকেল, প্লাক, তারপরে ক্যালকুলাস জমা, মাড়ি এবং পেরিওডন্সিয়াম যেটাকে বলে সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেটা হলে কি হয়, আমাদের যে হাড়ের অ্যাটাচমেন্ট আছে দাঁতের সঙ্গে সেটা আস্তে আস্তে নামতে থাকে, মানে ক্ষয় হয়। আর হাড় যেই ক্ষয় হবে তার সঙ্গে সঙ্গে মাড়িটাও নামতে থাকে। যেই প্রসেসটা শুরু হলো, আপনার দুটো দাঁতের মাঝখানে খাবার জমাটা চালু হলো। চালু হলো মানে আপনাকে কিন্তু মেনটেন আরও ভালো করে করতে হবে, না হলে কিন্তু এই দিন দিন বাড়তে থাকবে, কমার কোনো সম্ভাবনা নেই। তার জন্য প্রপার ব্রাশিং মানে সেটা দিনে 2 বার করতে হবে। কিন্তু একবার আপনার সকালেরটা যতটা আমরা ইম্পর্টেন্স দিই তার থেকে আমরা রাতের ব্রাশিংটাকে কিন্তু বেশি ইম্পর্টেন্স দিই। সকালবেলা যেমন করছেন করুন, রাত্রিবেলা শোবার সময় ব্রাশিংটা কিন্তু মাস্ট, উইথ প্রপার টেকনিক, যেটা আমরা বললাম মাড়ি থেকে দাঁতের দিকে আসবে, ঘষা কিন্তু একদম নয়, এটা করতে হবে। আর এর সঙ্গে যদি গরম জলে নুন দিয়ে মাঝে মধ্যে রাত্রিবেলা শুতে যাওয়ার সময় কুলকুচি করতে পারেন, তাহলে অবশ্যই দেখবেন আপনার মাড়ির হেলথ কিন্তু খুব ভালো থাকছে এবং ডেন্টাল সার্জনের সঙ্গে কম দেখা হচ্ছে। সব ডেন্টাল সার্জনরা বলি আমরা যে উষ্ণ জলে নুন ফেলে কুলি করবেন। এই উষ্ণ জলটা খুব ইম্পর্টেন্ট। মানে প্রথম কথা হচ্ছিল কিছু কিছু ক্ষেত্রে ব্যাকটেরিওসাইডাল, মানে ব্যাকটেরিয়া মারতে পারে, কিছু কিছু ক্ষেত্রে ব্যাকটেরিওস্ট্যাটিক, তাদের ওই প্রোডাকশানটা বন্ধ করতে পারে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছিল কি, যে নুন যখন জল ইউজ করি আমরা, তখন ব্যাকটেরিয়ার থেকে ভিতর থেকে ব্যাকটেরিয়ার যে জল, সেই সেল থেকে জলটা বার করে নেয় ভায়া অসমোসিস। তো তার বুঝতেই পারছেন, যখন বের করে নেয় তখন ব্যাকটেরিয়াটা মারা যায়। তো সেক্ষেত্রে কি হয়, অনেক ক্ষেত্রেই ইনফ্লামেশন প্রচুর কমে যায়। হ্যাঁ, আর একটা জিনিস করে, সেটা হচ্ছিল যখন আমরা এই উষ্ণ জলে নুন ফেলে কুলি করি, তখন আমাদের WBC সেই জায়গায় অনেক বেশি আসে। এবং সেটাও আমাদের, যেহেতু WBC যারা আছে তারা যুদ্ধ করে, তো সেটাও একটা আলাদাভাবে আমাদের প্রোটেকশন দেয়। এটা উষ্ণ জলে নুন ফেলে কুলি, তো এটা করতে পারলে খুবই ভালো। ওই যে উনি যেটা বললেন, ওই টেম্পারেচারটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু আপনি নর্মাল জলে নুন ফেলে দিলে ওই ইফেক্ট হবে না, খুব গরম করলে আপনি অসুবিধায় পড়বেন। সুতরাং লিউক ওয়ার্ম ওয়াটারটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ম স্যালাইন গার্গেলের জন্য। দাঁত তো পরিষ্কার করবেনই, কিন্তু আরেকটা লোক আছে যাকে পরিষ্কার করা খুব দরকার, জিভ, টাং ক্লিনিং। ইয়েস, এটাও কিন্তু করবেন, তো করলে অনেক ভালো থাকা। ওটা থেকে অনেক আওয়াজ করে করতে পারবে। জিভ ছোলা, কিভাবে জিভ ছিল ডাক্তারবাবু? এখন দেখবেন, আগে আমরা জিভ ছোলা দেখতাম, বাড়িতে থাকতো একটা স্টিলের ব্লেডের মতো, কপার, একটু কপার ব্লেড বা পরে স্টিলের হয়েছিল, যাই হোক, সেটা দিয়ে আমরা জিভ ছোলা করতাম। কিন্তু তাতে কি হয়, জিভের ওপরের সারফেসটা অনেকটা মানে ক্ষতিগ্রস্ত হয়। এখন দেখবেন ব্রাশের উল্টো দিকটাতেই একটা টাং ক্লিনার থাকে, আপনারা জিভ ওইটা দিয়ে পরিষ্কার করতে পারেন। কিন্তু একটা প্রেশারটা একটা ইম্পর্টেন্ট, খুব জোরে ওই আবার বললাম ওই বাসন মাজা কিন্তু নয়, ওটা একটা স্লাইট প্রেশার দিয়ে জাস্ট পরিষ্কার করা, ওপরের সারফেসটা যাতে পরিষ্কার হয়ে যায়। কারণ টাঙে দেখবেন আপনারা অনেকের গ্রুভস থাকে, ওই গ্রুভসগুলোতে খাবার জমে থাকলে ওখানেও কিন্তু ব্যাকটেরিয়াল গ্রোথ হয়। সুতরাং সেইটা পরিষ্কার করার জন্য যেটুকু দরকার ফোর্স সেইটুকুই, তার বেশি কিছু না। আচ্ছা, বলছি যে এই যে নিম ডাল দিয়ে দাঁত মাজা, এটা ঠিকঠাক? দেখুন, নিমের রসটা মাড়ির জন্য খুব ভালো, কিন্তু নিম দাঁতনটা যে হার্মটা করছে, আমি ফিজিক্যাল ফোর্সটার কথা বলছি, ফিজিক্যাল বা মেকানিক্যাল ইফেক্ট যেটা বলছি, সেটা কিন্তু ভালো না। আপনি যে এই ফোর্সটা দিচ্ছেন, আপনি চিন্তা করুন, একটা ব্রাশের ব্রিসেলস আর তার সঙ্গে নিমের দাঁতন চিবোনোর পরে সেই যে ফাইবার্সটা তৈরি হলো, সেটা কি সেম নয়। আপনি কিন্তু অনেক হার্ম করে ফেলছেন অনেকগুলো জায়গায়, সেইটা করা কিন্তু আপনাকে বন্ধ করতে হবে। আপনার এই জন্যে ব্রাশিং টেকনিকটা ইম্পর্টেন্ট, পেস্টটা নয়। ওখানে নিমের রসটা ইম্পর্টেন্ট, কিন্তু নিমের দাঁতনটা নয়। ব্রাশ করা অনেক বেশি ইফেক্টিভ দেন নিমের দাঁতন। আর টুথপেস্টে নুন নিয়ে এত মাথা ব্যথা কেন? আপনার টুথপেস্টে নুন আছে, আপনার টুথপেস্টে নুন আছে, কিসের? আমার রান্নাঘরে নুন আছে, টুথপেস্টে কি দরকার আমার? ভারতবর্ষে একটা ইম্পর্টেন্ট ডায়ালগ চলে, মানে আপনার নমক খায়া সর্দার। তো এটা হয়তো ওই নুনটা দিলে হয়তো বেগড়াবাই কম করবে, সেই কারণে বোধহয় টুথপেস্টে নুন দিচ্ছে। যাই হোক, টুথপেস্টের একটা কম্পোজিশন আছে, আপনি ওই বেসিক কম্পোজিশন মেনটেন না করলে টুথপেস্ট আপনার মার্কেটে আনতে পারবেন না উইথ দ্য স্ট্যাম্প অফ গভর্নমেন্ট। সুতরাং সব টুথপেস্টই মোরললেস সেম ইনগ্রেডিয়েন্টস নিয়েই আছে, যাতে ওয়াটার আছে, আমার ডিটারজেন্ট আছে, আমার পরিষ্কার করার অ্যাব্রেসিভ আছে, এগুলো মিশিয়েই জিনিসটা তৈরি হয়। এগুলো সবকটাতেই মোরললেস ঠিকঠাক অ্যামাউন্টের আছে। এবার আপনি কোনো একটা পয়েন্ট পিক আপ করলেন আপনার অ্যাডের জন্য, না এটা খুব কমনলি পিকড আপ লাইন, মানে এইটা কি করে ইউএসপি হলো একটা টুথপেস্ট নুনটা, মানে এর পেছনে কোনো সায়েন্টিফিক রিজন আছে? হ্যাঁ, অবশ্যই। ওই যে তোমায় বললাম যে নুন কিভাবে সাহায্য করতে পারে। ওকে,
Okay. সেইটাই হচ্ছে আসল কারণ, নুনটা দেওয়া। কিন্তু এখানে একটাই খুব ইম্পর্টেন্ট যেটা ডাক্তারবাবু এক্ষুনি বললেন, যে টুথপেস্টে একটা ডিটারজেন্ট থাকে, ঠিক আছে, SLS, হ্যাঁ, সোডিয়াম ল্যাউরিল সালফেট। তো এই জিনিসটা কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের মানে মুখে যদি কারোর ঘা থাকে তাহলে কিন্তু সেটা বাড়িয়ে দিতে পারে। তো এখন অনেক সময় আছে যে SLS ফ্রি টুথপেস্ট এখন বাজারে পাওয়া যায়, সেই জিনিসটা ওটা একটা ডিটারজেন্ট, ফোমিং তৈরি করতে পারে। তবে আবার বলবো, টুথপেস্টটা ইম্পর্টেন্ট নয়, আপনার ব্রাশিং টেকনিকটা ইম্পর্টেন্ট। রাইট। আচ্ছা, এবার একটা খুব কমন রোগ নিয়ে আসি মুখের ভেতর, সেটা হচ্ছে পাইরিয়া। পাইরিয়া মানে হচ্ছে আমরা যেটাকে পেরিওডন্টাইটিস উইথ জিঞ্জিভাইটিস বলি, সেটা হচ্ছে মুখে দুর্গন্ধ, তার সঙ্গে আমি ব্রাশ করলে ব্লিডিং হচ্ছে। এইটা জেনারেলি লোকে পাইরিয়া হিসেবে এইটাকে ফোকাস করে আমাদের সামনে এনে। এটা কখন হয়? ঠিক সেম জিনিসটা, ব্রাশিং ঠিক নেই এবং জিঞ্জাইভা আমার কিছুভাবে হার্ট হয়েছে বা কোনো আমার ডায়াবেটিস আছে তার জন্য আমার জিঞ্জাইভা রিসিড হয়েছে, অনেক রকম কারণ হতে পারে। মাড়িতে ইনফ্লামেশন হয়েছে, তার সঙ্গে মাড়ি রিসিড করেছে, খাবার জমেছে, তার সঙ্গে ওই যে ডাক্তারবাবু যেরকম বললেন ব্রাশিংটা ঠিকঠাক না হলে ওই প্লাক, সেখান থেকে ক্যালকুলাস জমেছে। ক্যালকুলাস যদি জমে থাকে, আপনার বুঝে রাখতে হবে ওটা হচ্ছে একটা মানে ব্যাকটেরিয়া ভাইরাসের আড়ত আর কি। তো সে যখন ওখানে বসে আছে, সে রেগুলার অ্যাসিডিক প্রোডাকশান করছে কিছু না কিছু, তার ফলে কী হচ্ছে, আবার ওই হাড়কে খাওয়াচ্ছে, তার ফলে মাড়ি আবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার সঙ্গে সঙ্গে ইনফ্ল্যামেশন হচ্ছে। সুতরাং মাড়িতে খাবার জমা, তার সঙ্গে মাড়ির ইনফ্ল্যামেশন, তার সঙ্গে পেরিওডন্সিয়াম যেটা বলে হাড়ের সঙ্গে দাঁতের যে যোগাযোগ স্থাপন করে যে জিনিসগুলো ফাইবার, সেইগুলোর ইনফ্ল্যামেশন, এই সবকটা মিলিয়ে কিন্তু এই হচ্ছে পাইরিয়া। পেশেন্ট আসে, তার আমাদের ইন্ডিয়াতে ম্যাক্সিমাম জায়গায় আমরা দেখতে পাই আমাদের নিচের সামনে 4টে দাঁত নড়ছে। খুব কম বয়সে আপনি গ্রামের দিকে যাবেন বা একটু মানে ইন্টেরিয়ারের দিকে যাবেন, দেখবেন ম্যাক্সিমাম দাঁত পড়ে গেছে হচ্ছে নিচের 4টে দাঁত। এটা হচ্ছে এরা ব্রাশিংটা ঠিকঠাক হলো না, ক্যালকুলাস জমলো, মাড়ির ইনফেকশন হলো, পেরিওডন্টাইটিস হলো, দাঁত নড়তে শুরু করলো, আস্তে আস্তে তো ক্রনিক হয়ে গেছে, ব্যথাটা চলে গেছে। তো এই নড়া দাঁতে এবার কী করে, লোকের সামনের দাঁতে টেনে টেনে ছেঁড়ে, এটা আর একটা জিনিস আমি পরে আসি, এই ছিঁড়তে ছিঁড়তে আরও নাড়িয়ে ফেলে এই দাঁতগুলো আস্তে আস্তে নড়ে পড়ে যায়। তো ম্যাক্সিমাম লস হয় কিন্তু আমাদের এই সামনের 4টে দাঁত নিচের। এখানে আর একটা কথা বলে রাখি, আমাদের যে দাঁতের গঠন সেটা কিন্তু আমাদের ওই কার্নিভোরাসদের মতো নয় আর কি, যে আমরা সব জিনিস টেনে ছিঁড়ে খাবো। তার কারণ আমাদের রুট প্যাটার্নটা এটা অ্যালাউ করে না। আপনাকে যদি টেনে ছিঁড়ে খেতে হয়, তাহলে আমাদের এই যে ক্যানাইন এবং তার পেছনের দাঁতটাকে ইনভলভ করে টেনে ছেঁড়া উচিত। সামনের দাঁত দিয়ে ধরে ধরে আপনি যদি টেনে ছেড়েন, তাহলে আস্তে আস্তে কিন্তু সামনের দাঁত নড়ে যাবে। সুতরাং এটাকেও কিন্তু আপনাদের অ্যাভয়েড করতে হবে। টেনে যদি আমায় ছিঁড়তে হয়, আমাকে ক্যানাইন দাঁত ইনভলভ করে ছিঁড়তে হবে, সামনের দাঁতকে অ্যাভয়েড করতে হবে, তাহলে সামনের দাঁতের স্বাস্থ্য ভালো থাকবে। আরেকটা হচ্ছে গজ দাঁত। হ্যাঁ, গজ দাঁত হাসলে সুন্দর লাগে, বা ধরেন একটুখানি এবড়ো খেবড়ো দাঁত হয়ে যায়, মানে ধরেন আপনার দাঁতের গঠন যেরকম। নিশ্চয়ই। হ্যাঁ, তো সে এইরকম দাঁত থাকলে অনেকে দেখেছি একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে, বা এটা কি কোনো রকমভাবে দাঁতের হেলথের জন্য খারাপ? সেটিং যদি গন্ডগোল থাকে, তাহলে আপনি পরিষ্কারটা ভালো করে করতে পারবেন না। আমার সব দাঁতের মধ্যে এখানে যেমন একটা দেওয়া আছে না, সব দাঁতের পরিপাটি করে সাজানো, তার মানে আপনি প্রতিটা দাঁতের গ্যাপ দেখতে পাচ্ছেন, এখানেও দেখতে পাচ্ছেন, পরিষ্কার করতে পারবেন। এবার একটা দাঁত বাইরে, একটা দাঁত যেই ভেতরে হয়ে গেল, ওর যে কন্ট্যাক্টটা হয়ে গেল, সেটা আপনার পরিষ্কার করা বেশ অসম্ভব হয়ে যাবে। সেইটা হয়ে গেলে আপনার দাঁত ক্ষতিগ্রস্ত হবে, মাড়ি ক্ষতিগ্রস্ত হবে, সব হবে। সুতরাং আমাদের দাঁত যদি এলোমেলো থাকে, তাহলে আমরা জেনারেলি চেষ্টা করি, আমাদের আর একটা স্পেশালিটি আছে অর্থোডন্সিয়া। এই অর্থোডন্টিস্টদের কাছে পেশেন্টকে পাঠালে ওনারা প্ল্যান করে দাঁতগুলোকে সাজিয়ে ঠিকঠাক মতো করে দিতে পারেন। ডিফারেন্ট টেকনিক আছে ওনাদের, সেটা ওনারা বেটার বলবেন। সেইভাবে দাঁতের সাজানোটা মানে পরিপাটি করে দেওয়াটা কিন্তু দরকার, তাতে আপনার দাঁতের স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে। এখানে যে মাড়ির রোগটা হলো, এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ছোট্ট একটা জিনিস বলে রেখে, সেটা হচ্ছে হলো মাড়ির প্রথমে যে রোগটা হয় সেটাকে আমরা জিঞ্জিভাইটিস বলি। দেখবেন যে মাড়ি ফুলে গেছে, একটু লাল হয়েছে, মাড়ি থেকে রক্ত বেরোচ্ছে, এটা কিন্তু রিভার্সেবল, এটাকে কিন্তু ঠিক করা যায়। কিন্তু তারপরে যে রোগগুলো, যে পেরিওডন্টাইটিস, মানে তারপরে আস্তে আস্তে মাড়ি এবং তার সাপোর্টিং হাড্ডি যদি মানে ইনভলভড হয়, তাহলে কিন্তু সেইটা কিন্তু রিভার্সেবল নয়। তো যতটা হাড্ডি ক্ষয়ে গেছে বা যতটা আপনার মাড়ি নেমে গেছে, সেটা কিন্তু আর কোনো দিনও উঠবে না। সুতরাং সব সময় মনে রাখবেন, যখনই যদি দেখতে পান যে কখনো কোনো একটা মাড়ি ফুলে গেছে বা রক্ত পড়ছে খুব বেশি, মানে ব্রাশ করার সময় রক্ত পড়ছে, কোনো কিছু খেলেন, দেখলেন যে খাবারের মানে আপেলে কামড়ালেন, দেখলেন রক্ত, সাথে সাথে কিন্তু আপনি আপনার ডেন্টাল সার্জনকে দেখাবেন। এই রোগটা সবসময় মানে চিকিৎসা করলে ঠিক হবে।
সেটা হচ্ছে আপনার আমাদের স্কেলিং আছে, রুট প্ল্যানিং আছে, যখন যে জায়গাটা যেরকম দরকার সেইভাবে কিন্তু আমরা এটা ঠিক করতে পারি। মেনটেনেন্স তারপর আপনার দায়িত্ব, এটা করতে হবে। আর একটা খুব বেসিক জিনিস, যে টক জাতীয় জিনিস খেলে দাঁত টোকে যায়, তারপর কামড়াতে বা এতে শিরশির করে, মানে যে কোনো মানুষেরই হয়, যত হেলদি তাদের দাঁতের প্যাটার্ন হোক না কেন, এই দাঁত টোকে যাওয়াটা হয় কেন? দেখুন, দাঁত টোকে যাওয়াটা হচ্ছে ওই যে খানিক আগে আমি বলছিলাম ব্রাশিংয়ের সময় যেটা আমরা করে ফেলি, যে ঘষে ব্রাশ করলে মাড়ি আর দাঁতের মাঝখানে ক্যাভিটিগুলো আমরা তৈরি করে ফেলি, ওই স্কুপ আউট হয়ে যায় মেটেরিয়াল। দাঁত টোকে যাওয়া কিন্তু পুরো আস্ত দাঁতে হওয়ার কথা নয়। টোকে যাওয়া মানে ম্যাক্সিমাম পেশেন্ট যেটা মিন করতে যায় যে সেন্সিটিভিটি বা ওই সেন্সেশনটা আসছে, এটা আসবে আপনার কোথাও না কোথাও এনামেল যদি চলে যায় তাহলে আসবে। আপনার ফল্টি ব্রাশিংয়ের জন্য কিন্তু অনেক অংশে দায়ী হতে পারে। সুতরাং ব্রাশিংটা ঠিকঠাক করুন। মুখে ক্যাভিটি যদি না থাকে তাহলে এই টোকে যাওয়া ভাব আসবে না। আর একটা হতে পারে, মাড়ি যদি ক্ষতিগ্রস্ত থাকে, অনেক সময় মাড়িটা ওপরে রিসিড করে যায়, উঠে যায়। তার মানে দাঁতের যতটা অংশ আমার মুখের মধ্যে বেরিয়ে থাকার কথা ছিল, মাড়িটা ওপরে উঠে যাওয়া মানে তার থেকে বেশি অংশ বেরিয়ে গেল, তার মানে রুটের খানিকটা অংশ আমার মুখের মধ্যে চলে এলো, সেই জায়গাটা কিন্তু সেন্সিটিভ হবে। তো টোকে যাওয়া মানে হচ্ছে হয় এই মাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, আর নাহলে দাঁতে আপনি কোথাও না কোথাও ক্যাভিটি করে ফেলেছেন, যে কারণে হচ্ছে, আদারওয়াইজ হওয়ার কথা না। আজকে যেহেতু আমরা একজন প্রস্থোডন্টিস্টকে পেয়েছি এবং উনি একটা মানে একদম সুপার স্পেশালিটি একটা জিনিস উনি করেন, সেটা হচ্ছে প্রস্থোডেন্টিস্ট ব্যাপারটা যারা একদম আমার মতো মানুষ তাদেরকে সহজে বুঝিয়ে দাও। প্রস্থেসিস মানে যারা নকল দাঁত বানান, নকল শুধু দাঁত নয়, নকল দাঁত, নকল চোখ, নকল কান, নকল নাক, এরকম যারা বানান তারা প্রস্থেসিস নিয়ে কাজ করেন। যেহেতু উনি প্রস্থোডন্টিস্ট, সেই জন্য মুখের ভেতরের কোনো যে প্রস্থেসিস সেটা প্রস্থোডন্টিস্টরা করে, ঠিক আছে। কিন্তু একটা অদ্ভুত রকমের প্রস্থেসিস ওনারা করে থাকেন, সেটা হচ্ছিল ক্যান্সার সার্জারির পরে যাদের ওপরের চোয়াল অর্ধেক পুরো কেটে বাদ যায়, তারা কিন্তু কিছু খেতে পারে না, তাদের খেতে গেলেই তাদের সব নাক দিয়ে বেরোয়, তারা কথা বলতে পারে না। তো এই রকম পেশেন্টের ক্ষেত্রে মানে যে যে জিনিসগুলো করা হয় প্রস্থেটিক্সে, একটু যদি দর্শকদের বলেন। ঠিক, আমরা জেনারেলি নর্মাল একটা মানুষ হাঁ করলে আপনি কি দেখতে পাবেন? ওপরের দিকে, ওপরের পার্টির দিকে যদি তাকাই, যেটা ম্যাক্সিলা বলি আমরা, আপনারা দেখতে পাবেন একটা তালু আছে, ঠিক আছে, প্যালেট। ক্যান্সার হলে অনেক সময় হয় কি, এই তালুর অনেকটা অংশ কেটে বাদ দিয়ে দেওয়া হয়। তাদের ক্ষেত্রে হাঁ করলে আপনি একদম সাইনাসের রুফ অবধি দেখতে পাবেন, পুরোটা ফাঁকা হয়ে গেছে। সেই কারণে ডাক্তারবাবু বললেন অলরেডি তাহলে নাকের সঙ্গে আমার কানেক্টেড হয়ে গেল। সুতরাং পেশেন্ট খেতে গেলে নাক দিয়ে বেরোয়, এবং তারা যে কথা বলে সেটা আপনি শুনলে বুঝতে পারবেন না, কারণ তালুটা আমাদের সাউন্ডের জন্য খুব ইফেক্টিভ। আপনি কথা বলছেন, আমি কথা বলছি, এই যে ভাইব্রেশন আর রেজোনেন্স আসছে সেই পার্টটাই চলে যায়। তো তাদের প্রসেসিস করার জন্যে আমরা প্রস্থোডন্টিস্টরা ওখানে হলো বাল্ব অবজুরেটর বলে একটা জিনিস বানাই, যার মধ্যে ডেঞ্চারের দাঁতও থাকে, প্লাস ওই যে অংশটা কেটে বাদ দেওয়া হয়েছে সেটাকেও একটা হলো বাল্ব দিয়ে রিপ্লেস করা হয়। এই রিপ্লেসটা করলে আপনার কী হবে, আপনার খাওয়া নাক দিয়ে কখনোই আসবে না, এবং আপনি যে কথা বলবেন সেটা একদম আবার নর্মালের কাছাকাছি প্রায় ফিরে আসে। সুতরাং পেশেন্টকে এটা দেওয়ার অর্থ হলো, পেশেন্ট যদি ওইভাবে বাঁচতে থাকে, তার একটা সাইকোলজিক্যাল ডিপ্রেশন, এত বড় একটা অপারেশন হয়েছে, এতখানি জিনিস বাদ চলে গেছে, এইটা দেওয়ার পর যখন নর্মাল লাইফে খানিকটা মানে অনেকটা অংশ ফিরতে পারেন, তারা কিন্তু সাইকোলজিক্যালিও অনেক বেশি ফিট থাকেন। এটা একটা পার্ট। অনেক সময় হয় আমাদের মাড়ির নিচের দিকের হাড় অংশ সার্জারি করে কেটে বাদ দেওয়া হয়েছে, সেখানেও আমরা ওইভাবে রিপ্লেসমেন্ট করি। তাছাড়া চোখ বাদ যায় অনেকের, চোখ রিপ্লেস কিন্তু আমরা করে থাকি, সেখানে তার সঙ্গে আরও অ্যাসোসিয়েটেড চশমা বা কিছু দেওয়া হয় যাতে ওটা হোল্ড করা যায়। ন্যাজাল রিপেয়ার আমরা করি, ইয়ার রিপেয়ার করি। তার সঙ্গে অনেক সময় হয় ধরুন গানশট ইঞ্জুরি হয়েছে, আপনার স্কাল্পে একটা ডেপথ হয়ে গেছে, এটা এখানে একটা গর্ত মানে ডিপ্রেশন হয়ে গেছে, সেটাকে নর্মাল স্ট্যাচারে ফেরানো, সেটার প্রসেসও আমরা করি। এখানে আমাদের প্রস্থোডন্টিস্টদের সঙ্গে ওরাল সার্জনরা কাজ করে। মাথায় গানশট হলে আবার সে অপারেশন করতে হয়, কিছু একটা ধরুন মানে ছুঁয়ে বেরিয়ে গেছে বা পড়ে গিয়ে এখানে ডিপ্রেশন হয়ে গেছে, অনেক রকম কেস আসে, মানে সেই অদ্ভুত অদ্ভুত। তো এইখানে ডিপ্রেশন হয়ে গেছে মানে এখানে আপনি একটা দেখছেন যে কোনো একটা জায়গায় কিছু একটা দাবিয়ে দিলে যেরকম হয়, একটা সামান্য একটা ঢেউ খেলানো গর্তের মতো সেরকম হয়ে আছে, সেগুলো রিপেয়ার করাও কিন্তু আমাদের মধ্যে পড়ে। ওকে। আর এছাড়া হচ্ছে আমাদের আছে হচ্ছে দাঁত মিসিং। দাঁত মিসিং হলে আমরা অনেকভাবে রিপ্লেস করে থাকি, সেটা হচ্ছে খোলা পড়া ডেঞ্চার খুব কমন।
তার সঙ্গে আমরা করে থাকি ফিক্সড পার্সিয়াল ডেন্চার, যেটা আপনার মুখে দাঁতের সাপোর্টে ফিক্স থাকবে, যেটা খোলা পড়া করতে হবে না, আপনার নিজের দাঁতের মতো থাকবে। এবং ইমপ্লান্ট হচ্ছে আমরা ওই একটা টাইটেনিয়াম স্ক্রু ওই ফাঁকা জায়গায় ঢুকিয়ে দিয়ে তার উপরে প্রসেসিস তৈরি করে থাকি। এখন ডেন্টিস্ট্রি অনেক উন্নত, আপনার মুখের কিছু পার্টস যদি চলে যায় সেটাকে রিকনস্ট্রাকশন করে নর্মাল লাইফে ফেরানো সম্ভব। যাক, থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু আমাদের এই Thank অনুষ্ঠানে you, আসার thank you জন্য। so much. আশা করি আপনি এনজয় করেছেন আমাদের সাথে কথা বলে। নিশ্চয়ই খুব অবশ্যই ভালো এটা তো লেগেছে। আপনার তো হোমলি পরিবেশই মনে হয়েছে, সবাইকে চেনেন এতদিনে 26 বছরের আপনার স্ত্রী। হ্যাঁ, বলতে পারেন। না, ওটা বলতে পারি, বড় বলতে অন্য পারি। কথা, তাহলে পুরুষ স্ত্রী বলে দিতে হবে, নাহলে ওই স্ত্রী আমাকে গন্ডগোলে ফেলবে। আমরা আজকে ডেন্টিস্ট্রি নিয়ে অনেক আলোচনা করলাম, আরো অনেক বিষয় বাকি রয়ে গেল, কারণ এই সমস্ত যে কটা বিষয় নিয়ে আমরা এপিসোড নিয়ে আসছি এইগুলো সমস্তটাই ইন্ট্রোডাক্টরি এপিসোড। আর আপনারা হয়তো ভাবছেন যে আমাদের প্রশ্নগুলো গেল কোথায়? কোথায় গেল প্রশ্নগুলো? আসবে আমাদের আলাদা Q&A এপিসোড আসবে আগামী বুধবার দিন আমাদের এই ইউটিউব চ্যানেল ইনজেকশন পডকাস্টে, দেখতে ভুলবেন না। দেখতে ভুলবেন না। তাহলে আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি, আমি সায়ন, আমি কুশল। আর ফিরবো অন্য কোনো পর্বে অন্য কোনো ইনজেকশন নিয়ে। ততক্ষণ দাঁত থাকতে দাঁতের মর্ম দিন, যত্ন নিন।